সারাদিন ঝিরিঝিরি বৃষ্টিতে বারান্দায় কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে এক পঞ্চদশী কিশোরী ভাবছে আর পপকর্ন খাচ্ছে। বাড়িতে সারাদিন একাই থাকে। বৃদ্ধ দাদা দাদি আছেন বাসায়, তবে 2 দিন হলো গ্রামে জমিজমা বিষয়ে ঝামেলার জন্য গ্রামের বাড়ি গেছেন। মাসখানেক থাকবেন। বাসায় থাকলে দাদা দাদির সাথে খুনসুটিতে দিন পার হয়ে যায়, তবে আজকে কেউ নেই, একা বাসায়। তাই খেয়ে একটা ঘুম দেয়। ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়ল মায়ের কথা। ভাবছে আকাশ তার সাথেই হয়তো কাঁদছে। হঠাৎ পিছনে কেউ দাঁড়ালে কিশোরীর অধরে ফুটে হাসির রেখা। পিছনে ঘুরে পুরুষ অবয়বটি দেখে জড়িয়ে ধরে বলে উঠে, বাবা, আমি ঠিক বুঝে যাই তুমি এসেছো। বুঝবেই তো, আমার মা যে তুই। কোথায় ছিলে সারাদিন? জানো তোমায় আজ কতগুলো মিস করেছি আমি। তাই? তা আমার মা আমাকে কল দেয়নি কেন? তুমি তো গতকাল বলেছিলে আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তোমার, তাই তো কল দিইনি, বুঝলে? আমার হয়েছে যত চালা, কত দিকে খেয়াল রাখতে হয় আমায়। আবার শুরু হয়ে গেল সিনেমেটিক রিয়াকশন। এই জন্যই বলি, মুভি কম দেখ মামুনি। তো আমি সারাদিন বাসায় একা একা কি করব শুনি? আমার বুঝি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না? একটু পড়াশোনা করলেও তো পারিস পাজি মেয়ে। সায়েন্স নিয়ে পড়ালেখা না করলে যে পিছিয়ে যাবি। আমি তো সব সময় দিতে পারি না। তাই বলছিলাম, একটা টিচার লাগলে কেমন হয় মামুনি? না। ব্যাস, থাম আমার মা। রাখবো না টিচার, কিন্তু নিজে নিজে একটু পড়িস মা। তোকে নিয়ে আমার কত স্বপ্ন। বাস মেরি বাপ, বাস কফি খাবে? আমি এখনই নিয়ে আসছি। শিহাব বারান্দায় দাঁড়িয়ে ভাবছে রোদেলার কথা। দেখতে দেখতে মেয়েটি বড় হয়ে গেল। জন্মের 3 দিন পর রোদেলার মা মারা যায়। শিহাব আর ফারিয়ার বিয়েটা ছিল আনুষ্ঠানিক বিয়ে। শিহাবরা আগেই গ্রামে থাকতো। 21 বছর বয়সে শিহাবের বাবা তার বন্ধুর মেয়ের সাথে তাকে ঘরোয়াভাবে বিয়ে দিয়ে দেয়। ফারিয়ার বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়, তাই শিহাবের বাবা মোহাম্মদ আমির শিকদার সিদ্ধান্ত নেয় শিহাবের সাথে ফারিয়ার বিয়ে দিবে। ফারিয়ার বয়স তখন 17 বছর। শিহাবও পরিস্থিতি বিবেচনায় রাজি হয়ে যায়। ফারিয়াকে দেখে তার ভীষণ রকমের মায়া হয়, তাই বিয়েতে অমত করেনি। বিয়ের 3 মাস পরেই জানতে পারে ফারিয়া প্রেগনেন্ট, তাই ফারিয়াকে গ্রামে রেখে বুয়েটের প্রথম বর্ষে ভর্তি হয় শিহাব। প্রথম বর্ষের মাঝামাঝি জানতে পারে ফারিয়াকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে প্রসব বেদনার কারণে। তখন শিহাব ও তার 2 বেস্ট ফ্রেন্ড রওনা করে গ্রামের উদ্দেশ্যে। শিহাব ভেঙে পড়েছিল ভীষণ, তাই তার বেস্ট ফ্রেন্ড দুজন তাকে একা ছাড়তে সাহস করে না। চিন্তা করে শিহাবকে গ্রামে পৌঁছে দিয়ে চলে আসবে। হসপিটালে পৌঁছে জানতে পারে শিহাব তার ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়ে হয়েছে। শিহাব তার মেয়ের দিকে তাকায়। রোদের মতো জলজল করছে সদ্য জন্ম নেওয়া শিশুটি। তৎক্ষণাৎ শিহাবের কোল থেকে শিশুটিকে নিজের কোলে তুলে নেয় শিহাবের সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড। যদিও শিহাবের চেয়ে প্রায় 2 বছরের ছোট, তাও বেস্ট ফ্রেন্ড। একই সাথে পড়ে। কিছুক্ষণ চাঁদ মুখের দিকে তাকিয়ে বলে ওঠে রোদেলা, ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রীর কন্ডিশন ভালো না, আইসিইউতে শিফট করা হয়েছে, প্রচুর ব্লাড গিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি মিস্টার শিহাব, আল্লাহকে ডাকুন। এদিকে শিহাবের এমন অবস্থায় তার বন্ধুরা আর তাকে একা গ্রামে রেখে যেতে পারে না। 3 দিন পর ডক্টর জানায় ফারিয়া আর নেই। শিহাব একদম ভেঙে পড়ে, তাই সিদ্ধান্ত নেয় মেয়েকে একা রেখে যাবে না। ফারিয়াকে শেষবার সুস্থ অবস্থায় 2টি কথা বলতে পারেনি, তাই মেয়েকে সারাক্ষণ তার কাছেই রাখবে। এই ভেবেই বাবা মাকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শিহাব পুরো রাস্তায় নির্জীব ছিল। গত 3 দিন ধরে একই অবস্থা। রোদেলাকে পর্যন্ত সামলেছে শিহাবের বন্ধুরা। ফিডিং থেকে শুরু করে ডায়পার চেঞ্জ করা পর্যন্ত সব। বাবা কোথায় হারিয়ে গেলে? কিছু না মামুনি। মামুনি, তোমার অনেক খারাপ লাগে না? তোমার মা নেই তাই? তুমি তো আমার মা, বাবা, বন্ধু সব তুমি। আমার একটুও খারাপ লাগে না। বলেই বাবাকে জড়িয়ে ধরল রোদেলা। চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু বাবাকে বুঝতে দেয় না। শিহাব কফিতে চুমুক দিতে দিতে বলে ওঠে, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তো ভুলেই গেছি। আমার বন্ধু মুনতাসির চৌধুরী আয়াস, আমার বেস্ট ফ্রেন্ড, কাল ঢাকায় আসবে ইতালি থেকে। কিছুদিন আমাদের সাথেই থাকবে। তোমার ভালো লাগবে। তুমি কিন্তু বেশি দুষ্টামি করবে না। একদম ভদ্র বাচ্চা হয়ে থাকবে, কেমন? ইস, আসছে আমার বাড়িতে, আমি যেমন খুশি তেমন থাকবো। কার কি? সি মামুনি, এসব কি কথা? তুমি না আমার লক্ষ্মী মেয়ে। আর শোনো, তোমার নামটা কিন্তু ওই রেখেছে। কেন, তুমি কি করছিলে তখন? বলেই রোদেলা চুপ করে যায়। দাদির কাছ থেকে শুনেছে বাবার তখন কোনো হুঁশ ছিল না যখন রোদেলার মা মারা যায়। নাম রাখা তো দূর, রোদেলাকে তেমন কোলেও নিতে পারেনি। দাদির কাছ থেকে আরও শুনেছে তখন বাবার 2 বেস্ট ফ্রেন্ড শিপ্রা আন্টি ও মুনতাসির চৌধুরী আয়াজ নামে একজন তাকে কোলে রেখেছে, ফিডার খাইয়েছেন, এমনকি ডায়পার পর্যন্ত চেঞ্জ করেছে। সেই সব কথা ভাবলে রোদেলা লজ্জায় লাল নীল হয়ে যায়। আচ্ছা বাবা, জো হুকুম।
শিহাব ভাবনা থেকে বের হয়ে বলে, ও আরেকটা কথা মামুনি, ফিল্মি ডায়লগ কম দিবে। ওরা কিন্তু তোমাকে বড় হওয়ার পর দেখেনি, পচা বলবে। আহ, আসছে আমায় পচা বলতে। আমার মতো পুরো বাংলাদেশে একটা কিউটই নেই। আমি এত এত কিউট কিউটের ডিব্বা। হ্যাঁ, আমার মা তো একটা পরি বাচ্চা। ওকে মামুনি, থাকো তাহলে, আমি যাই, আমার কিছু কাজ আছে। রাতে খেয়ে শুয়ে থাকবে, আমার ফিরতে দেরি হবে কেমন? ওকে বাবাই। পরের দিন সকালে মিষ্টি মিষ্টি রোদের ঝলকানিতে রোদেলার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে গালে একটা ব্লাশন লাগিয়ে লাজুক ভঙ্গিতে বলল, উফ, আমি এত সুন্দর কেন? সো কিউট। বলেই এক দৌড়ে ডাইনিং রুমে গিয়ে সামনে বসে থাকা পুরুষটির পেছন থেকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে কিস করে বলে ওঠে। গুড মর্নিং মাই হিরো, আই লাভ ইউ। বলেই সামনে ফোন হাতে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আ করে চিৎকার দিয়ে 2 পা পিছিয়ে যায় রোদেলা। আয়াজ থম মেরে বসে আছে। এইমাত্র তার সাথে ঠিক কি হলো সেটা ওর করতে পারছে না। শিহাব বলে ওঠে, মামুনি, ও আমার বন্ধু আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে তো বলেছিলাম, তোমার চাচ্ছ সম্পর্কে ভুলে গেলে? রোদেলা পিটপিট করে তাকিয়ে আছে সামনে বসে থাকা মানুষটার দিকে। চোখ ঘুরিয়ে পাশের চেয়ারে তাকিয়ে দেখে একটা ছেলে খাবার মুখে না তুলে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। কিছু না ভেবে বলে ওঠে, এটা তো তোমার চেয়ার বাবা, তুমি সব সময় বসে এই চেয়ারে। তোমার জন্যই তো আমার মান সম্মানে ফালুদা হয়ে গেল আজ। ধ্যাৎ, ভালো লাগে না কিছু। বলেই দৌড়ে চলে গেল নিজ রুমে। শিহাব বলে উঠল, তুই কিছু মনে করিস না আয়াজ, ও রোদেলা লজ্জা পেয়েছে তাই এমন করছে, একটু পর ঠিকই চলে আসবে। এমন সময় আয়ান খাবারটা মুখে দিয়ে বাবার উদ্দেশ্যে বলে উঠল। What a welcome, Dad. আয়াজ কিছুটা ধাতস্থ হয়ে মুচকি হেসে বলল, It's okay. She is just a kid like Ayan. I don't mind. মনে মনে একটু নার্ভাস ফিল করছে। আয়ান মুনতাসির চৌধুরী আয়াজের একমাত্র পুত্র, বয়স 12। ইতালিতে বাবার সাথে থাকে। বাবা এবং মায়ের ডিভোর্সের পর বাবার সাথেই থাকছে। 12 বছরে প্রথম কোনো মেল স্পর্শ আয়াজকে আজ ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে যেন। যখন গালে গাল ঘষে কিস করছিল আর আই লাভ ইউ বলছিল, আয়াজের যেন পুরো পৃথিবী থমকে গিয়েছিল ওই ছোট্ট রক্তিম ঠোঁটের স্পর্শে। নিজের সন্তান সমতুল্য কারো স্পর্শে কিভাবে এতটা শিহরিত হলো ভাবতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আয়াজের। অবশ্য যখন জড়িয়ে ধরে কিস করেছে তখন আয়াজ রোদেলার পরিচয় জানতো না। এই ভেবে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলো। তারপরও আয়াজ মেকি হেসে শিয়াবের উদ্দেশ্যে বলল, নাস্তা করতে বস, তোর জন্যই বসেছিলাম আমরা সবাই। শিহাব পাশে চেয়ারটা টেনে বসে দেখলো রোদেলা স্কুলের জন্য একেবারে তৈরি হয়ে নামছে। আয়াজ ডাইনিং এর সামনে একটা মিররে দেখলো ছোট্ট একটা মেয়ে দুপাশে 2 বেনি করে টুকটুক করে সিঁড়ি বেয়ে নামছে। গাল দুটো রাগে ফুলিয়ে রেখেছে, রোদের মতো জলজল করছে মেয়েটি। ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ির ন্যায় রক্তিম হয়ে আছে। চোখে একটু কাজল দিয়েছে কি? এসব কথা ভাবতে ভাবতে একটু মুচকি হাসলো আয়াজ। আয়ান খেতে খেতে বাবার এই হাসিটা দেখলো। কিছু একটা ভেবে তারও ঠোঁট দুটো একটু সম্প্রসারিত হলো। মনের ভিতর কিছু একটা খুশির ঝলকানি বোঝা গেল দীর্ঘদিন পর। রোদেলা এসে বসলো আগের মতোই গাল ফুলিয়ে বাবার পাশে চেয়ারটি টেনে। চেয়ারে বসে আর চোখে একবার আয়ান এবং আরেকবার আয়াজকে দেখলো। আয়াজকে দেখে রোদেলার বুকের ভেতরটা ধক করে উঠলো। সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েটা বুঝতে পারছে না হঠাৎ মধ্যবয়সী এক লোককে দেখে তার ভিতরে এমন করছে কেন। আগে তো কখনো এমন হয়নি। শিহাব রোদেলার মুখের সামনে খাবারের প্লেটটি ধরে হাঁ করতে বলল এবং মুখের ভিতর খাবার পুড়ে দিতে দিতে বলল, তোমাকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আসবে। ও হলো মুনতাসির চৌধুরী আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড এবং আয়াজের একমাত্র ছেলে আয়ান। আজ থেকে তোমার বন্ধু। যে কয়দিন ওরা বাংলাদেশে থাকবে ওর সাথে ভালো সম্পর্ক রাখবে এবং বাংলাদেশ ঘুরিয়ে দেখার দায়িত্ব তোমার। রোদেলা চুপচাপ খাবার খাচ্ছিল। এমন সময় শিহাব বলে উঠল, তাড়াতাড়ি খাও আম্মু, তোমাকে স্কুলে ড্রপ করে আমাদের একটা জরুরি মিটিংয়ে যেতে হবে। রোদেলার চোখে আয়াজ এবং আয়ানের দিকে একবার তাকালো এবং হঠাৎ বলে উঠল, আমি যে আপনাকে কিস করেছি এটা কাউকে বলবেন না, কেউ জানতে না পারে যেন, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে না, কেউ জানলে আমার মান সম্মান থাকবে না তো। আয়াজ রোদেলার কথা শুনে বিষম খেলো। আরো একবার সবার সামনে লজ্জায় মরে যেতে ইচ্ছা হলো এই পুচকে মেয়ের কথা শুনে। আয়ান বাবার সামনে পানির গ্লাস ধরলো এবং রোদেলার দিকে উদ্দেশ্য করে বলল, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি শর্তে রাজি থাকো তাহলে তোমার কিসের ব্যাপারটা গোপন করতে পারি। তুমি তো পুচকু, তোমার সাথে আমার বয়সে গ্যাপ দেখেছো? বন্ধু তো কি করে হবে বলো তো? বারে, আমার বাবাকে তো দিব্যি চুমু খেলে। সে তোমার কত বছরের বড় সে বেলায়?
রোদেলা হকচকিয়ে গেল, সাথে আয়াজও তাকালো ছেলের দিকে কটমট দৃষ্টিতে। বুঝতে চাইলো কিছু। আয়ান বাবার দৃষ্টি দেখেও মুচকি হাসলো, বলল, শর্তে রাজি? ঠিক আছে, কিন্তু আমারও কিছু শর্ত আছে। কি? আমি বড়, সো আমার কথা মানতে হবে, সম্মান করতে হবে। আমি যা বলবো খুশি খুশি রাজি হয়ে যেতে হবে। এই আর এমন কি, আমি রাজি। তাহলে ফ্রেন্ডস? হাত বাড়িয়ে বলল আয়ান। রোদেলা ঝটপট হাত মিলিয়ে বলল, ওকে ফ্রেন্ডস, ডান। এই প্রথম আয়ান নিজে থেকে কারোর সাথে সহজে হতে চাচ্ছে, বন্ধু হতে চাচ্ছে। ব্যাপারটা একদিক দিয়ে ভালো লাগলে অন্যদিক ভীষণ ভাবাচ্ছে। আয়ানের মনে কি চলছে আয়াজ বুঝতে পারছে না। এই তো বেশ দুজনের বন্ধুত্ব হয়ে গেল, তাহলে আমাদের আর কোনো টেনশন নেই। হঠাৎ নীরবতা ভেঙে আয়াজ রোদেলার উদ্দেশ্যে বলল, হ্যালো রোদেলা, কেমন আছো? আই এম মুনতাসির চৌধুরী আয়াস। এই প্রথম রোদেলা আয়াজের কণ্ঠ শুনল। কি ছিল সেই ভরাট পুরুষালী কণ্ঠে রোদেলা নিজেও জানে না, কিন্তু কণ্ঠটি শোনার পর থেকে মনে হলো তার ভেতরে এক ঝড় বয়ে যাচ্ছে, যেন সবকিছু ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। রোদেলা নিজেও বুঝতে পারছে না এই মধ্যবয়সী পুরুষটিকে দেখে তার ভিতর এমন কেন মনে হচ্ছে। আয়াজের দিকে এক ধ্যানে তাকিয়েছিল রোদেলা। কিছুক্ষণ পর হঠাৎ তার ধ্যান ভাঙল। পরক্ষণে আয়াজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি কেমন আছেন মুনতাসির সাহেব? আয়াজ থমকালো, এক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে খেতে খেতে বলল, আমি ভালো আছি। লেখাপড়া কেমন চলছে? দুজনের কথার মাঝখানে হঠাৎ শিহাব বলে উঠল, কিরে মামুনি, এটা কেমন ধরনের ডাক? আঙ্কেল বা চাচু যা ইচ্ছের হয় ডাক? ওনাকে দেখে কি আঙ্কেল মনে হয়? কেমন দেখায় এত হ্যান্ডসাম একটা লোককে আঙ্কেল বা চাচুর টাইপ বললে? আমি এই নামেই ডাকবো। বলে উঠে পড়ল রোদেলা। আয়াজ হকচকিয়ে গেল, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। বলল, কি মেয়েটা সবার সামনে এভাবে কেউ নিজের চেয়ে বয়সে 21 বছরের বড়, তাও বাবার বন্ধুর নামে বলে, তাও বাবার সামনে? রোদেলা উঠে শিহাবকে তাড়া দেওয়া শুরু করলো স্কুলে যাবার জন্য লেট হয়ে যাচ্ছে বলে। শিহাব হাত ধুয়ে আয়াজের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল তোকে ড্রপ করে দিয়ে আমরা অফিসে যাই। আয়ান বলল, সাথে আমিও যাব। সবাই একসাথে বের হয়ে গাড়ির সামনে দাঁড়াতে আয়াজ দেখলো রোদেলা তার গা ঘেঁষে দাঁড়িয়ে তাকে আর চোখে দেখছে। কি দেখছো রোদ? আপনাকে? আয়াজ হকচকিয়ে বলল, পাকনামি তো অনেক করে তুমি, সবার সাথে এমন করে বুঝি? না, এই প্রথম আপনার সাথে। আর শুনুন মুনতাসির সাহেব, এটা কিন্তু আমার জীবনের প্রথম কিস ছিল, তাই কাউকে বলবেন না। হ্যাঁ, মানে বুঝতে পেরেছেন তো? না মানে হচ্ছে আপনি আমার জীবনের প্রথম পুরুষ। রোদেলার কথা শুনে আয়াজের কাশি উঠে গেল। আয়াজ বলল, কি বলছো জানো তুমি? আমি তোমার আঙ্কেলের মতো, তোমার বাবার বন্ধু, সমানের সাথে কথা বলো। মুনতাসির সাহেবকে কিছু একটা বলে সমাধান করলে হয়, আঙ্কেল না হয় চাচ্ছু, কিছু একটা যা তোমার ইচ্ছে হয়। মুনতাসির সাহেব, এটা একটা কেমন ধরনের ডাক? হ্যাঁ, আসসালামু আলাইকুম বুইরা আঙ্কেল। বলেই গাড়িতে উঠার জন্য পা বাড়ালো। আয়াজ হা করে রোদেলার দিকে তাকিয়ে ভাবছে, কি বলে গেল মেয়েটা? এই পাকনা মেয়েটা কি বলে গেল, যার জন্য শত শত মেয়ে পাগল? তার মতো একটা টল ডার্ক হ্যান্ডসাম লোককে বুড়ো বলে গেল। 36 বছর বয়সী তার মতো হ্যান্ডসাম লোককে কোন দিক থেকে বুড়ো মনে হয় মেয়ের? গাড়ি চালাচ্ছে আয়াজ। ড্রাইভিং সিটের পাশের সিটে শিহাব, পেছনে আয়ান ও রোদেলা। শিহাব বলল, তো তোর কি খবর? এখন দিনকাল কেমন যাচ্ছে? আয়াজ আর চোখে মিররে রোদেলাকে দেখে জবাব দিল, ভালোই। শিপ্রাকে জানিয়েছি তোর কথা, বললাম সময় করে একদিন আসতে। অনেকদিন পর 3 বন্ধু একসাথে হব, জম্পেশ আড্ডা হবে, কি বলিস? খুব ভালো হবে, অনেকদিন দেখি না, মিস করছি তোমাদেরকে ভীষণ। বলেই মিররে তাকালো। তাকিয়ে দেখলো রোদেলা তাকে দেখে ভেঙচি কাটলো। আয়াজ হকচকিয়ে জোরে ব্রেক কষে। শিহাব বলল, কিরে, হঠাৎ ব্রেক দিলি কেন? আয়াজ মিররে তাকিয়ে একবার ছোট করে বলল, অনেকদিন বাংলাদেশে গাড়ি চালিয়ে না, তাই ওই আর কি। আয়াজ ভেবে পাচ্ছে না পুচকি মেয়েটা সেদিনের জন্মানো শিশুটি যে কিনা ওর হাতে হিসু করলো, সেই মেয়েটা ওকে নাকানি চিবুনি খাওয়াচ্ছে। এক তোর বাবার বন্ধু, দ্বিতীয় এক বাচ্চার বাপ, তৃতীয় বিবাহিত এবং ডিভোর্সি একটা মধ্যবয়স্ক লোকের সাথে রোদেলার আচরণ আয়াজকে ভাবিয়ে তুলছে। আয়াজ জানতো মেয়েটা একটু ফিল্মি টাইপ, কিন্তু এতটা আসলে বুঝতে পারেনি। বন্ধুর প্রতি মায়া হলো। আসলে বন্ধুকে বা কি বলবে মা ছাড়া মেয়ে। বিষয়টি আবার আর চোখে খেয়াল করছে আয়ান। মনে মনে ভীষণ আনন্দিত হচ্ছে। কেন যেন ও মনে হচ্ছে এই প্রথম বাবাকে দেখলো কোনো মেয়ের সাথে এমন ব্যবহার করতে। কোনো মেয়ে তার বাবাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। যেখানে তার বাবার জন্য শত শত মেয়েরা পাগল, কিন্তু তার বাবা কাউকে এক ফোঁটা চান্স দেয় না, সেখানে পুচকে একটা মেয়ে বাবাকে জ্বালাচ্ছে, বাবাকে ক্ষণে ক্ষণে বিষম খাওয়াচ্ছে। আয়াজ ব্যাপারটা খুব এনজয় করছে এবং মনে মনে কিছু একটা প্ল্যান করছে। এসব ভাবতে ভাবতে ভ্রু কুচকে আয়ানের
রোদেলার দিকে তাকালো। রোদেলা আয়ানের দিকে তাকালো। আয়ান কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো। রোদেলার স্কুলে ড্রপ করে দিয়ে আয়ান, শিহাব ও আয়াজ অফিসে ব্যাক করে। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে একটা ফাইল দেখছিল আয়াজ। এদিকে আয়ান কিছু একটা ভাবছিল। হঠাৎ আয়াজকে জিজ্ঞাসা করে বসলো, বাবা, আর ইউ ফিলিং সাই? হোয়াই আর ইউ ফিলিংস লাইক দ্যাট? বিকজ ইউ গেট এ কিস ফ্রম এ বিউটিফুল লেডি। আমি তোমার বাবার বাদর ছেলে, আর রোদেলা ইজ জাস্ট এ কিড লাইক ইউ। শাট আপ ইউর ননসেন্স অ্যান্ড ইট সামথিং। No, she is not. She is not a kid like me. She is sweet 16. সুইট 16? হোয়াট? কি বললে? তুমি কি বোঝো সুইট 16 বলতে বাদর ছেলে? বলল আয়াজ। আমি অনেক বড় হয়েছি পাপা। আমার স্কুলের এই বয়সে অনেক বন্ধুর গার্লফ্রেন্ড আছে জানো, প্রেম করে আমার অনেক বন্ধু। সো আমি জানি, অ্যাজ ইউ ওয়েলকাম সেড, আই এম ম্যাচিউর গেট। আয়াজ জানে তার ছেলেটা বয়সের তুলনায় অনেক ম্যাচিউরড, কারণ ও একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে এবং মোটামুটি দিনের বেশিরভাগ সময় ওকে একাই কাটাতে হয়, সব কাজ একাই করতে হয়। তাই অন্যান্য বাচ্চাদের তুলনায় ও একটু ম্যাচিউরড। এমন সময় শিহাব এসে পাশে চেয়ার টেনে বসে বলে উঠল, রোদেলাকে স্কুল থেকে আনতে হবে, আমার জরুরি একটা মিটিং পড়ে গেছে মার্কেটিং ডিপার্টমেন্টের, বুঝতে পারছিস? তো আমাকে বলছিস কোন গাড়ি পাঠাতে হবে? না, তো তুই একটু জানা, ওর স্কুল থেকে গার্ডিয়ান কল করেছিল, কাউকে না কাউকে তো যেতেই হবে, বল। আর কিছু বলার আগে আয়ান বলে উঠল, অবশ্যই পাপা, ইউ শুড গো। এখানেই বোর হচ্ছি, চলো একসাথে যায়। বলেই গাড়ির চাবি আয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো পাপা, দেরি হয়ে যাচ্ছে। আয়াজ বুঝলো এখন কিছু বলে কাজ হবে না, তাই চুপচাপ উঠে গেল। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য স্যারের রুমে সামনে আসতেই দেখতে পেল রোদেলা তার বান্ধবী মায়েরার সাথে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আয়াজ কিছুটা আন্দাজ করতে পারলো ঘটনা কি হতে পারে, তাও বিস্তারিত জানার জন্য রুমের দিকে পা বাড়ালো। রোদেলার সামনে গিয়ে বলল, কামিন। বলেই রুমে ঢুকে গেল আয়াজ। আয়ান একবার রোদেলার দিকে তাকিয়ে বাবার পিছু পিছু অফিস রুমের ভিতরে ঢুকে গেল। যাওয়ার সময় রোদেলার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জানতে চাইলো, কি করেছো? কালো শার্ট প্যান্ট ও ব্ল্যাক সানগ্লাসে যেই একটা লোককে এত সুন্দর লাগে তার রোদেলা এই প্রথম দেখলো। দেখে মনে হয় না লোকটা 36, দেখে মনে হচ্ছে অবলীলায় 27-28 বছর বলে চালিয়ে দেওয়া যাবে। রোদেলা মায়েরার কথায় ফ্যাল করে তাকিয়ে জবাব দিল, অ্যাংরি ইয়াংম্যান মুন্তাসির সাহেব। প্রিন্সিপাল স্যারের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রোদেলা। সরি মিস্টার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মুন্তাসির চৌধুরী আয়াজ, ওর বাবার বন্ধু, ফ্যামিলি বলতে পারেন। পাশের সোফায় বসে বসে আয়ান মিটিমিটি হাসছে ও কিছু একটা অবলোকন করছে, আর ভ্রু নাচিয়ে রোদেলাকে কিছু একটা ইশারা করছে। সো মিস্টার মুন্তাসির, আপনি হয়তো ওর ফ্যামিলির কেউ হবেন, যদিও বাবা আসলে বেশি ভালো হতো। তারপরও যেহেতু ফ্যামিলি বলছেন, তো যার জন্য ডাকা। ফিজিক্সে ফেল করেছে, সায়েন্সের স্টুডেন্ট হয়ে এভাবে ফেল করা মানে ওর প্রপার গাইড পাচ্ছে না। সামনেই ওর ফাইনাল পরীক্ষা, ফেল করলে ক্লাস 10-এ আমরা উত্তীর্ণ করতে পারবো না। তো আমি যা বলতে চাচ্ছি, ও যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার, আপনাদের ওর প্রতি একটু টেক কেয়ার করা উচিত। যদিও আমি জানি ওর মা নেই, কিন্তু বাসায় ওর একটু গাইডলাইন দরকার। সম্ভব হলে একটু টিউশন দিতে পারেন। আয়াজ মনোযোগ দিয়ে প্রিন্সিপাল স্যারের কথাগুলো শুনছিল, এবার ঘাড় ঘুরিয়ে রোদেলার দিকে দৃষ্টি রেখে বলল, এরপর আর এমন হবে না স্যার। আই উইল ইনশিওর ইউ টেক, এখন থেকে ওর প্রপার টেক কেয়ার করা হবে। বলেই রোদেলার দিকে চাইলো আয়াজ। রোদেলা কি মনে করে কাচুমাচু দৃষ্টিতে আয়াজের দিকে তাকালো। লজ্জায় আজ রোদেলার মরে যেতে ইচ্ছা করছে। বাবাটা কেন আজ এরকম করলো? আসলো না কেন? পাঠিয়ে দিল তার মুন্তাসির সাহেবকে। এই শ্যামবর্ণের পুরুষটির সামনে তাকে আজ এভাবে লজ্জায় পড়তে হলো। অফিস থেকে ফিরে আয়াজ সাহেবকে সব কিছু জানালো। প্রিন্সিপাল স্যারের কথোপকথন সব কিছু ডিটেলস বলল। তুই তো জানিস মা মরা মেয়ে আমার রোদেলা, বিজনেসের জন্য আমিও ঠিকমতো সময় দিতে পারি না। টিচার রাখতে চেয়েছিলাম, মেয়েটা না করে দিল। কি করব বল, জোর করতে পারি না। কিন্তু এভাবে চলে যেতে পারে না, তাই না? এক কাজ কর, আমার এক বন্ধুর ভাগ্নি আছে, ফিজিক্সের স্টুডেন্ট, তুই বলে আমি ওর সাথে কথা বলে দেখতে পারি। খুব ভালো হয়, মেয়ে টিচার হলে আরো ভালো। আসলে ছেলে কোন টিচার বাসায় আসবে আমার মন সায় দিচ্ছে না। বুঝিসই তো, মেয়ে মানুষ সারাদিন বাসায় একা থাকে, দিনকাল তো তেমন ভালো না।
তুই ওর সাথে কথা বলে আসতে বল। এভাবে দুই বন্ধু কথা বলতে বলতে কখন যে রাত 10:30 বেজে গেছে টের পায়নি আয়াজ। ভাবলো এবার রুমে যে একটু রেস্ট নেবে, সারাদিন অনেক ধকল গিয়েছে। এমনি গতকাল এত বড় জার্নি করে এসেছে, এসে রাতে 1-2 ঘন্টা ঘুমিয়ে আবারও অফিস যেতে হয়েছে। তাই শিহাবকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে হঠাৎ গানের আওয়াজ শুনতে পেল। দরজা লক করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো গানের সাথে নুপুরের আওয়াজ আসছে কোত্থেকে। পরক্ষণে চিন্তা করলো যেখান থেকে আসুক আমার এখন রেস্ট করা দরকার। তাই নিজের রুমের দিকে পা বাড়াতে শুনতে পেল মিউজিক চেঞ্জ হয়েছে। হিন্দি পুরনো একটা গান বাজছে। গানটা হলো কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত, কাহিনী থি তুমসে जो दिल की बात, लो आज मैं कहती हूँ आई লাভ ইউ। গান শুনতে শুনতে আয়াজের অপচেতন মন কখন যে পা বাড়িয়ে চুপচাপ সিঁড়ি ভেঙে ছাদে এসে দাঁড়িয়েছে আজ নিজেও জানে না। হঠাৎ সামনের দৃশ্য দেখে চমকে উঠল আয়াজ, যেন ওর নিঃশ্বাসকেও বন্ধ করে রেখেছে। আয়াজের পা কাঁপছে, হৃদয়ের স্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছে, বুকে চাপ অনুভব করছে। আয়াজ হতবিহ্বল হয়ে সামনে নিত্যরত অবস্থায় চাঁদের টুকরোকে অবলোকন করতে ব্যস্ত। শাড়ি পরে পঞ্চদশী কন্যাটিকে যেন মোহনীয় লাগছে। একদিকে বেনি করে রাখা চুল, সাদা শাড়ি, লাল পাড় আঁচলে চিকন অংশ কোমরে পেঁচিয়ে গুজে রাখা। আয়াজ যেন থমকে গিয়েছে। বন্ধ হয়ে গেল কি আয়াজের হৃদয়ের কয়েকটি স্পন্দন। একই দেখছে সে, এত মোহনীয় কেউ হতে পারে? বিজলি চমকাচ্ছে। সদ্য কৈশোরে পা দেওয়া পঞ্চদশী এক কিশোরী নাচের তালে তালে ঘুরছে, মিউজিক বেজে চলেছে আই লাভ ইউ। আয়াজের দৃষ্টি তো এত খারাপ নয়, সে তো সংযত পুরুষ। 12 বছর ধরে কোনো মেয়েকে এইভাবে মন্ত্রমুগ্ধের ন্যায় দেখেনি আয়াজ। তবে আজ কি এমন হলো? তার ভিতরে এ কোন সত্তা জেগে উঠল। শিরশির অনুভব হচ্ছে কোথাও। ছিছি ছিছি, এ কি ভাবছে সে? ও তো রোদেলা, ওর বন্ধুর মেয়ে। আয়ান আর ওর মধ্যে পার্থক্য কি? তবে কেন আয়ানের নজরে দেখতে পাচ্ছে না মেয়েটাকে? বুক কে ধুক ধুক শব্দ হচ্ছে। হঠাৎ চোখে চোখ পড়ল রোদেলাও আয়াজের চোখে চোখ রাখলো। মুহূর্তে দৃষ্টি নত করলো আয়াজ। আয়াজ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর বলে উঠল, এখানে এত রাতে কি করছো? পড়াশোনা নেই? মুতাসির সাহেব, আপনি এখানে? মুনতাসির সাহেব ডাকটি যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো। তবুও চোখে মুখে কাঠিন্য এনে রোদেলাকে বলল, এ কেমন ডাকলো রোদেলা? কতবার বলবো আমি তোমাকে কোনো একটি সম্বোধন করে ডাকো? তুমি আমার নাম ধরে ডাকো, কেমন দেখায়? বয়স ও সম্পর্কে আমি তোমার অনেক বড় এবং সম্মানীয়, ভুলে যেও না, তাই না? কথাটা শেষ করতে দিল না রোদেলা, বলে উঠল। তাই কি মুতাসির সাহেব? বলে আয়াজের অনেক কাছাকাছি চলে আসলো। আয়াজের বুকের মধ্যে যেন কেউ দামামা বাজাচ্ছে, কিন্তু কিছু বুঝতে না দিয়ে বলল, রুমে যাও, এত রাতে মেয়েদের ছাদে থাকা ঠিক না। রোদেলা আরেকটু কাজ ঘেঁষে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠল, লুকিয়ে লুকিয়ে মেয়েদের নাচ দেখা বুঝি খুব ঠিক? আয়াজ হকচকিয়ে গেল, নার্ভাস হয়ে যাচ্ছে বারবার এই মেয়ের সামনে। চিন্তা করা যায় যে মেয়ের কিনা ডাইপারও চেঞ্জ করেছে, কাঁধে নিয়ে ভার্সিটি ক্লাস করেছে, হাতে হাত রেখে হাঁটা শিখিয়েছে, সেই মেয়েকে নাস্তানাবুদ করে ছাড়ছে। এ কি হচ্ছে আয়াজের সাথে? মনে মনে আওড়ালো আয়াজ। দেখতে হয় সরাসরি দেখুন, দূর থেকে নয়, কাছে এসে দেখুন। বলেই এক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে থেমে পিছনে ফিরে আবারও বলল, মুতাসির সাহেব, আপনাকে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আয়াজ থমকালো এক মুহূর্তের জন্য। তোরপাল হয়ে গেল ওর বক্ষস্থলে। আয়াজ বিষম খেলো, মনে মনে আওড়ালো, এই মেয়ের আমি ডাইপার চেঞ্জ করেছি, হাতে কতবার হিসু করেছে তা গুণে শেষ করা যাবে না। যাকে হাতে করে ধরে ধরে হাঁটা শিখিয়েছি সে বেয়াদ্দব মেয়ে কিনা বলে আমাকে পছন্দ করে, ভাবা যায়? রুমে ফিরে এলো আয়াজ। ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার চোখের সামনে একটাই দৃশ্যপট ভেসে আসছে। নৃত্যরত অবস্থায় রোদেলার মোহনীয় রূপ, শরীরে নারী অবয়ব স্পষ্ট। মাত্র 15 বছরের শাড়িতে মেয়েটি তাকে এভাবে কুপকাত করবে কে বলতে পারত? সারা রাত এপাশ ওপাশ করলো আয়াজ, ঘুমাতে পারলো না। বারবার কানে ভেসে আসছিল রোদেলার বলা নিষিদ্ধ কথাটি, আপনাকে আমার ভীষণ পছন্দ মুনতাসির সাহেব। কি জাদু ছিল সে কথাটিতে কে জানে। মুনতাসির সারা রাত যেন সেই কথার ঝংকারে ঘুমাতে পারল না। তাই খুব ভোরে উঠে রোজকার রুটিন অনুযায়ী জগিং করতে বের হয়ে গেল। কালো টি শার্ট এবং কালো রঙের ট্রাউজারে খুব মানিয়েছে আয়াজকে। বলা বাহুল্য যথেষ্ট সুদর্শন আয়াজ। শ্যামলা বর্ণের হলেও মেয়েরা এক দেখায় পাগল হওয়ার মতো সৌন্দর্য, বলিষ্ঠ দেহের অধিকারী আয়াজ। তবুও এই 36 বছর বয়সী পুরুষটিকে কোনো নারী আজ পর্যন্ত টলাতে পারেনি। যদিও 12 বছর ধরে নারীর ছোঁয়ার বাইরে রয়েছে মুনতাসির চৌধুরী আয়াজ। ব্যবসায়িক কাজে আয়াজকে বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন মেয়েদের সাথে মিশতে হয়। বেশিরভাগ সময় মেয়েরা আয়াজকে খুব কাছে পেতে চায়, কিন্তু আয়াজ কখনোই তাদের পাত্তা দেয়নি। বিয়ের আগে 1 বছর রিলেশন চলেছিল তমার সাথে আয়াজের। আয়াজ নিজে থেকে প্রপোজ করেনি, কিন্তু তমা যখন তাকে প্রপোজ করে তখন আয়াজের প্রতি তমার ভালোবাসা দেখে আয়াজ তমার ভালোবাসা একসেপ্ট করে নেয়।
এবং 1 বছর পর পরিবারের অমতে গিয়ে বিয়ে করে। যেহেতু পরিবারের অমতে বিয়ে, তাই বেশ কিছুদিন পরিবার থেকে তাদের মেনে নেয়নি। এই ফাঁকে আয়াজ লেখাপড়ার পাশাপাশি কিছু ছোটখাটো বিজনেস করে ছোট্ট সংসারটা খরচ চালানোর জন্য ভালোই চলছিল সংসার। বিয়ে 6 মাস পর জানতে পারে তমা প্রেগনেন্ট। আয়াজ খুশি হলেও তমা খুশি হতে পারেনি। তমা তার ক্যারিয়ার বিসর্জন দিতে প্রস্তুত ছিল না, তবে আয়াজকে তা জানাতেও পারছিল না। এমনি দিন যেতে থাকলো। ডেলিভারির সময় চলে আসলো। জন্ম হলো আয়ানের। জন্মে 3 মাসের মাথায় তমা সবকিছু ফেলে একটা চিঠি লিখে সংসার ফেলে চলে গেল। একটিবার ভাবলো না আয়াজের কথা, নিজের সন্তানের কথা। আয়ানকে কোলে নিয়ে যেন পাথর হয়ে গিয়েছিল। সহ্য হচ্ছিল না ছোট্ট আয়ানের সেই মা হারা কান্না। শিহাব এবং শিপ্রা তাকে সাপোর্ট করেছিল দীর্ঘদিন। ছোটখাটো ব্যবসা এবং ছেলে লেখাপড়া নিয়ে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সুযোগ এলো। ইতালিতে একটা বিজনেসের প্রপোজাল পেয়ে ছেলেকে নিয়ে ইতালি শিফট করলো। ইতালি যাওয়ার পর বিজনেস যখন সেট হয়ে গেল, শিহাবের সাথেও বিজনেস পার্টনারশিপ করলো। সেই বিজনেসের বাংলাদেশের ব্রাঞ্চ শিহাব দেখাশোনা করতে এবং ইতালি ব্রাঞ্চ আয়াজ দেখাশোনা করে। তাই এত বছর পর বিজনেসটাকে একটু বাড়ানোর জন্য অন্য আরেকটি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করার জন্য দুই বন্ধুকে একত্রিত হতে হলো এবং তারা ঠিক করলো কাজটা তারা বাংলাদেশ থেকেই করবে। এতে করে নিজ দেশে আসা হবে। আয়ান বাংলাদেশে বড় হওয়ার পর কখনো দেখেনি। নিজের দেশটাকে একটু দেখতেও চিনতেও জানতে পারবে, এসব ভেবে আয়াজের বাংলাদেশে আসা। জগিং করতে করতে আয়াজ অতীতে ফিরে গিয়েছিল। হঠাৎ সম্বিত ফিরল। কি এমন জাদু আছে রোদেলার কথার মাঝে যাকে ভুলতে পারছে না আয়াজ? তার উপর একমাত্র বেস্ট ফ্রেন্ডের মেয়ে, তার মেয়ের সমতুল্য হওয়ার কথা। তবে কেন দেখতে পারছে না রোদেলাকে আয়ানের মতো করে? মুখে যতই বলুক রোদেলা ইজ জাস্ট এ কিড লাইক আয়ান ফর মি, কিন্তু মন তা মানতে নারাজ। মনের চোখ সে বারবার রোদেলাকে নারী হিসেবে দেখছে। কেন ভুলতে পারছে না রোদেলা সে প্রথম উষ্ণ ছোঁয়ার অনুভূতি? দেহের মাঝে কি এক সুপ্ত চাহিদা সৃষ্টি করে ফেলেছিল মেয়েটি। এক অদ্ভুত শিহরণ বয়ে গিয়েছিল শিরদাঁড়া বেয়ে। এমন তো হওয়ার কথা নাই। ছি বলে নিজেকে নিজে ধিক্কার দেয় আয়াজ। এসব কথা ভাবতে ভাবতে আয়াজ প্রতিদিনের তুলনায় 2টি রাউন্ড বেশি দৌড়ায়। জগিং শেষে বিক্ষিপ্ত মন নিয়ে চলে আসে বাড়িতে। মাথা উপরে তুলে তাকালে দেখতে পেল কেউ একজন তাকে দেখে চাতক পাখির মতো তাকিয়ে আছে। ছাদে দাঁড়িয়েছিল রোদেলা। সকাল সকাল মুনতাসিরকে দরজার ভিতর দিয়ে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে যায় এবং নীরবে অবলোকন করতে থাকে তার স্বপ্নের পুরুষটিকে। শ্যামলা মুখের গোমরা মুখ পুরুষটিকে তার এত ভালো লাগে কেন? এমন তো হওয়ার কথা নয়। বাবার অন্যান্য বন্ধুদের চাচু আঙ্কেল ডাকতে পারলেও এই মুনতাসির সাহেব তার কাছে আলাদা কেন? নিজেকে নিজে প্রশ্ন করে রোদেলা, কিন্তু কোনো উত্তর পায় না। রোদেলা শুরু থেকে জানে মুনতাসির সাহেব বিবাহিত, ডিভোর্সি এবং তার একটা ছেলে আছে। বাবার মুখ থেকে অনেকবার শুনেছে, দাদির মুখ থেকেও শুনেছে। এই লোকটির নামে এত গল্প শুনেছে বলে কি লোকটার প্রতি এত ফ্যান্টাসি বা আকর্ষণ কাজ করে রোদেলার মনে? এর মধ্যে কেটে যায় বেশ কিছুদিন। 2 দিন আগের কথা। আয়াজ সিঁড়ি বেয়ে উঠছিল আর রোদেলা ছটফটে দৌড়ে নিচে নামছিল। ব্যাস তখনই বাঁধল বিপত্তি। রোদেলা তিরিং বিরিং করে নামতে গিয়ে পা মুচকে পড়ে যেতে নিলেই আয়াজ হাত ধরে ফেললো। হাত ধরার সাথে সাথে রোদেলা চমকে আয়াজের দিকে তাকালো। এই মেয়ে, চোখ কোথায় থাকে? ভালো করে দেখে নামতে পারো না? এখনই তো পড়ে যেতে। ও সরি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমার একটা পার্সেল এসেছে তো এই জন্য। পার্সেল? কিসের পার্সেল? অনলাইন থেকে চুড়ি অর্ডার করেছিলাম। বলেই কাচুমাচু দৃষ্টিতে হাতের দিকে তাকালো রোদেলা। আয়াজেরও হঠাৎ খেয়াল হলো এতক্ষণ রোদেলার হাত ধরেছিল। রোদেলার কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। আয়াজ এখনো হাত ছাড়ছে না। হঠাৎ আয়াজ হুঁশ ফিরে পেয়ে হাত ছেড়ে দিল। আয়াজ এতক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার পানে চেয়েছিল। হাত ছেড়ে দিতে রোদেলা দৌড়ে গেল দরজার পানে। দরজা খুলে পার্সেলটি নিয়ে লোকটার সামনে পার্সেল খুলতে লাগলো। আয়াজ রোদেলার বাচ্চামো দেখে হাসলো। চুরি পরে হাত নেড়ে নেড়ে আয়াজের সামনে ধরলো। কেমন লাগছে? আয়াজের হঠাৎ অস্বস্তি হওয়া শুরু হলো। কিছু না বলেই চলে যেতে নিল। কি হলো, কিছু বলছেন না যে? আয়াজ পেছনে ফিরে তাকালো না। মুনতাসির সাহেব, ডাকলো রোদেলা। আয়াজের পা দুটো আপনা আপনি থমকে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সুন্দর। এতটুকু বলেই আয়াজ আবারও চলে যেতে নিল। যেতে যেতে কি মনে করে যেন আবারও একটু পিছনে ফিরে চাইলো আয়াজ। এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। এই মেয়ে যখনই সামনে আসে বুকের ভেতর তোলপাড় করে দেয় আমার। মাথায় দুষ্টু বুদ্ধি খেললো আয়াজের। রোদেলাকে বলল, শোনো, তুমি কি জানো ছোটবেলায় আমি তোমার ডাইপার চেঞ্জ করেছি? তুমি যে কতবার আমার হাতে ইস্যু করে দিয়েছো গুণে শেষ করা যাবে না। তোমাকে কেন বলেছি আমার নাম ধরে ডাকবে না, বেয়াদব কোথাকার। রোদেলা চমকায়, বিষম খায়। লোকটা ওকে লজ্জা দেওয়ার জন্য এমন সময় কথাটি বলেছে। আপনি কি জানেন আপনি একটা পচা লোক? সরি, বুইরা আঙ্কেল। আসসালামু আলাইকুম। বলে যেভাবে ঝড়ের গতিতে নেমেছিল সেইভাবে টর্নেডোর গতিতে উপরে চলে গেল রোদেলা। আয়াজ
হতবিহ্বল নয়নে চেয়ে রইল আয়াজ। না, এই মেয়েকে কোনোভাবেই শায়েস্তা করা যাচ্ছে না। তবে আর যাই হোক, আঙ্কেল ডাকটা বড়ই বেমানান লাগে। আয়াজ কি এতই বুড়ো? 36 বছর আর এমন কি বয়স? মনে মনে ভেবে নিজের ভাবনায় নিজেই হেসে ফেললো আয়াজ। এই মেয়েটার সামনে আসলে কেমন পাগল পাগল লাগে নিজেকে। মুনতাসির সাহেব। তবে যাই হোক, ডাকটা সুন্দর, মুখে স্বীকার না করলেও ভিতরে ভালো লাগে আয়াজের। সকাল 8টায় ব্রেকফাস্ট টেবিলে রোদেলা মুখোমুখি হয়। আয়াজের একবার চোখ তুলে তাকায়। চোখাচোখি হতে আয়াজ চোখ সরিয়ে ফেললেও রোদেলা চেয়ে থাকে 36 বছর বয়সী তার প্রিয় মুনতাসির সাহেবের দিকে। এমন কি আছে 36 বছর বয়সী পুরুষটির মাঝে, তা ভাবতে থাকে। আর ভাবে তার স্কুলে কলেজ শাখার একাদশ শ্রেণীর রাতুল তো তাকে রোজ ডেতে রোজ দিয়ে পছন্দের কথা বলেছিল। কই, তখন তো রোদেলার হৃদয় কাঁপেনি। কখনো তো রাতুলের দিকে অপলক নয়নে চেয়ে থাকেনি রোদেলা, মুগ্ধ হয়নি। তবে আজ কেন? এই অসমবয়সী বাবার বন্ধু তার কথা কেন বারবার মন ও মস্তিষ্কে বিচরণ করে? কেন এই কথা ভাবতে ভাবতেই আয়ান রোদেলার মুখের সামনে তুড়ি বাজালে মুহূর্তেই ঘোর কেটে যায় রোদেলা। থতমত খেয়ে ধরা পড়া দৃষ্টি নামিয়ে ফেলে রোদেলা। আয়াজ শ্বাস ছেড়ে ধীরে ধীরে। সে না দেখলেও বুঝতে পারে রোদেলা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। কি চায় মেয়েটা? কেন তাকে বারবার ঘায়াল করছে? হার্ট অ্যাটাকে মরে গেলে শান্তি পাবে মেয়েটা? লজ্জায় মাথা নিচু করে রেখেছে রোদেলা। নীরবতা ভেঙে আয়ান বলে ওঠে, বাবা, আজকে আমরা ঘুরতে যাব, প্লিজ না করবে না প্লিজ। ঘুরতে যাওয়ার কথা শুনে চট করে মাথা তুলে রোদেলা বলে ওঠে, চলুন না মুনতাসির সাহেব, আজকে আমরা সবাই মিলে ঘুরবো। বাবা তুমিও চলো না প্লিজ প্লিজ, না করো না। আয়াজ মাথা না তুলে বলে ওঠে, আজকে আমার পক্ষে যাওয়া পসিবল না। আমার একটা জরুরি মিটিং আছে, অন্য কোনো এক সময় ঘুরতে নিয়ে যাব। আয়ন বাবা প্লিজ জেদ করো না। কথাটি আয়ানকে বললেও উদ্দেশ্য যে রোদেলার টিকিটের পেয়েছে। কথাটি শোনার সাথে সাথে শিহাব বলে উঠল, কই, তুই না আজ অফ ডে নিলি? তোর নাকি আয়নকে নিয়ে কোথাও বের হবার কথা। কালকে তুই মিটিংয়ে যাবি না, তাই আমার একাই মিটিংয়ে যেতে হচ্ছে। জানা বাচ্চা দুটো যেতে যাচ্ছে, তুই গেলে আমিও একটু শান্তিতে থাকতে পারবো। কতদিন হলো রোদেলাও কোথাও ঘুরতে যায় না, আমিও সময় দিতে পারি না, জানা একটু। আয়াজ মাথা তুলে শিহাবের দিকে চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল শিপনের দিকে। বলল, বলেছিলাম কিন্তু। আর শেষ করতে পারলো না আয়াজ, তার আগে রোদেলা বলে উঠল, আর কোনো কথা হবে না মুনতাসির সাহেব, আমাদেরকে নিয়ে যেতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ। বাবা প্লিজ চলো, আর কোনো কথা বলবে না। বলেই দুজন রেডি হতে চলে গেল উপরে। আয়াজ ভ্রুকুচকে তাকালো শিপনের দিকে। শিপন বুঝলো ব্যাপারটা, তবে এখন আর কিছুই করার নেই। বন্দুকের গুলি ও মুখের কথা একবার বের হলে তা ফেরত নেওয়া যায় না। তাই বন্ধুর দিকে তাকানোর সাহস না করে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকলো। উপরে মাথা তুলে তাকালে দেখতে পেত দুটি চোখ কটমট দৃষ্টিতে, আগুন ঝলসানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। এদিকে শিহাব মনে মনে ভাবছে, কি এমন বললাম, না হয় একটু ঘুরতে নিয়ে যাবে, এতে ভাবার কি আছে? বেটা খবিস একটা। মনে মনে বলল শিহাব। কথায় কথায় রাগ দেখানো, তেজ দেখানো এটা আয়াজের সব সময়ের অভ্যাস। শিহাবের ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত, তাই চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করলো। এদিকে উপরে যেতে যেতে আয়ান রোদেলাকে বলল, কেমন দিলাম বলো তো? আজকে আমরা জম্পেশ ঘুরবো, তুমি, আমি আর বাবা। আমাদের ছোট্ট ফ্যামিলি হবে, কেমন হবে ব্যাপারটা? রোদেলা চমকে উঠল, অবাক হওয়ার ভান ধরে বলল, এ পাজি কি বলে? আমি সব বুঝি। কি বোঝো? এই যে তুমি যে আমার বাবাকে পছন্দ করো। করি, কিন্তু তোমার বাবা তো আমায় পছন্দ করে না। যদি কখনো করে, তাহলে তুমি কি আমার আম্মু হবে? তুমি কি আমাকে আম্মু হিসেবে চাও? হ্যাঁ চাই, খুব চাই। জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমাকে আমার ভীষণ পছন্দ। তুমি যদি আমাদের সাথে থাকো আমার খুব ভালো লাগবে। আচ্ছা দেখা যাবে, কিন্তু তোমার বাবা যদি না চায় তখন কিন্তু হবে না। কিন্তু তুমি আমার সব সময় বন্ধু থাকবে, হ্যাঁ? আমি তোমাকে সব সময় ভালোবাসবো, কেমন? আয়াজ রুমে গিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর মনে মনে ভাবছে কি যে হবে আজকে। দুইটা পিচ্চি নিয়ে একাই বের হচ্ছে, কিভাবে দুইটাকে সামলাবে। আয়ান তো তাও বললে বুঝে, কিন্তু রোদেলা তো একটা পাকনা বুড়ি, কি যে করে ফেলবে। এমনি মেয়েটার কয়টা দিন ধরে যা করছে ওর সাথে পেরে উঠছে না। ছোট্ট একটা হাঁটুর বয়সী মেয়েকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, আর ওর ভয়ে আয়াজ বসে বসে ভাবছে কিভাবে ওকে সামলাবে। ভাবতে হেসে উঠলো আয়াজ। কি একটা সময় এসেছে মুনতাসির চৌধুরী আয়াজ, যে কিনা হাঁটুর বয়সী একটা মেয়ের ভয়ে বের হওয়ার জন্য ভয় পাচ্ছে। এমনও দিন দেখতে হচ্ছে।
আয়াজ বিরক্ত মুখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলে জরুরি কিছু কাজ করছে। আয়ান ও রোদেলা রেডি হতে ভিতরে গেছে, এখনো আসেনি। এমন সময় চুরির আওয়াজ কানে আসতেই ধ্যান ভাঙে আয়াজের। চোখ তুলে তাকাতে হৃদয়টা যেন আবারও থমকালো। আয়ানের হাত ধরে হেঁটে আসছে পঞ্চদশী এক মেয়ে। কথাটা যেন খাপে খাপে মিলে গেল। শাড়িতেই নারী, মনে মনে ভাবলো। আর নিজের মনকে শাসন করার জন্যে মনে মনে নিজেকে কত শত গালি দিল হিসেব নেই, কিন্তু মন তো মন, সে বুঝতে বা মানতে নারাজ। রোদেলা নারী নয়, 15-16 বছরের এক কিশোরী, তার বন্ধুর মেয়ে। এই কথাটি মনকে মানাতে পারছে না। আয়ান পড়েছে পাঞ্জাবি ও শাড়িতে, রোদেলা ওদের দেখে তপ্ত শ্বাস ফেলে গাড়িতে উঠতে বলেই গটগট পায়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে মিরর ঠিক করছে আয়াজ। আর গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খুলে আয়ানকে উদ্দেশ্য করে বলে উঠতে। হঠাৎ রোদেলাকে ড্রাইভিং সিটের পাশে দেখে পিছনে চকিত নয়নে তাকালে দেখলো আয়ান মুচকি মুচকি হাসছে। বুঝতে পারলো ছেলের দুষ্টুমি, কিন্তু মুখে কিছুই বলল না। আয়াজ বলল, কোথায় যাবে? আমি তো বাংলাদেশে নতুন। রোদেলা, তুমি বলো না কোথায় পাওয়া যায়? সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। একবার গিয়েছিলাম বাবার সাথে, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, গেলেই বুঝতে পারবে, খুব ভালো লাগবে এখানে। চলুন, এখানে বিখ্যাত ফুচকা আর বিভিন্ন ভর্তা খাবো, ফ্রেশ ফ্রেশ জুস খাবো, ছবি তুলবো, অনেক মজা হবে, চলো চলো। কথাগুলো বলার সময় চুরির আওয়াজ মনোযোগ সম্পূর্ণ রোদেলার হাতের দিকে থাকলেও মন ও মস্তিষ্ক ঝংকার তুলল আয়াজের। কথা বলতে বলতেই চলে আসলো জাহাঙ্গীরনগর। ভেতরে ঢুকে এক জায়গায় গাড়ি পার্ক করে আয়ান, আয়াজ আর রোদেলা হাঁটতে শুরু করলো। গাড়ি থেকে হেঁটে কেন পাপা? আয়াজ কিছু বলার আগে রোদেলা বলল, কারণ প্রকৃতি উপভোগ করতে হলে গাড়ি থেকে নেমে হেঁটে উপভোগ করতে হবে। মাটি গাছ স্পর্শ করতে হবে, প্রজাপতি ছুতে হবে, পদ্মপুকুরে গিয়ে কাছে গিয়ে লাল পদ্ম দেখতে হবে, চোখ বন্ধ করে পাখির কিচিমিচির উপভোগ করতে হবে, তবেই তো প্রকৃতির বিলাস হবে, বুঝলে আয়ান সোনা? হুম। আয়াজ মন্ত্রমুগ্ধের ন্যায় কথাগুলো শুনলো। কি গভীর উপলব্ধি এই পঞ্চদশী মেয়ের। কে বলবে এই বয়সী মেয়ের কথা এগুলো? অবশ্য মেয়েটা একটু পাকায়, তা না হলে এই 36 বছর বয়সী পুরুষকে কিভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে মেয়েটা। মনে মনে ভাবলো আর হাসলো আয়াজ। ওইদিকে রোদেলা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আয়াজের হাসির দিকে। কি সুন্দর লাগে লোকটি হাসলে, বুকের ভিতর ধক করে ওঠে। কত সুন্দর, কত অমলিন একটা হাসি। অথচ লোকটা বেশি একটা হাসে না, সবসময় গোমরামুখ হয়ে থাকে। হঠাৎ আয়াজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল রোদেলা, মুদ্দাসির সাহেব, এভাবে হাসবেন না, বুকের ভেতর কেমন কেমন যেন লাগে। চমকিত নয়নে তাকালো আয়াজ রোদেলার পানে। মেয়েটা মুচকি হাসছে, তবে এবার কেউ চোখ সরালো না। আয়াজ বলে বসলো অবচেতন মনে। আমরাও। বলেই বুঝলো কি বলে বসলো মাত্র। নিজেকে নিজের চাবুক মারতে ইচ্ছে হচ্ছে। এই হাঁটুর বয়সী মেয়েটার সাথে পেরে উঠতে পারছে না আয়াজ। ছি বলে নিজেকে শাসালো আয়াজ। এসব ভাবতে ভাবতে আনমনে হেঁটে অনেক দূর চলে এসেছে আয়াজ। ওর খেয়াল নেই আয়ান বা রোদেলা ওর সাথে নেই। হঠাৎ কোনো একটা শব্দে ঘাড় ঘুরিয়ে আয়ান দেখে আয়ান বা রোদেলার সাথে কেউ নেই। ও চোখ এদিক ওদিক করে ওদেরকে খুঁজতে শুরু করলো। হঠাৎ শব্দে ঘর থেকে বের হলো আয়াজ। চেয়ে দেখলো সে হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এগিয়ে গেছে। পিছনে ফিরে দেখে রোদেলা এক পা উঁচু করে দাঁড়িয়ে কিছু একটা বের করার চেষ্টা করছে। দৌড়ে গেল রোদেলার কাছে, গিয়ে পা ধরে হাঁটু ভেঙে বসে হাঁটুর উপর পা তুলে সযত্নে কাটা তুলতে লাগলো। রোদেলা ব্যথায় আয়াজের কাঁধ খামচে ধরে চোখ বন্ধ করে ফেললো। আয়াজ খামচে থাকা হাতের দিকে তাকিয়ে পর মুহূর্তে রোদেলার মুখের দিকে তাকিয়ে রইল। রোদেলা তখনও আয়াজের কাঁধ খামচে ধরে আছে। হঠাৎ আয়াজের কথায় চোখ খুলে তাকালো রোদেলা। ব্যথা কি খুব বেশি? অনেক বেশি। আমি হাত বুলিয়ে দিচ্ছি, কমে যাবে। সব ব্যথা কি কমবে? কেন? আর কোথায় ব্যথা? মনে। চুপ করো বেয়াদব মেয়ে, আঙ্কেল হই তোমার। আসসালামু আলাইকুম আঙ্কেল। সরি বুড়া আঙ্কেল, আপনাকে আমার খুব পছন্দ। আয়াজ রোদেলার চোখের দিকে তাকিয়ে আছে হাঁ করে। কি বলল মেয়েটি? এখন তো ভালোবাসি বলে পরক্ষণে আবার আঙ্কেল বা চাচা বলে খোঁচা মারে। এই মেয়ের মুখে কোনো কিছু আটকায় না। আঙ্কেল বা চাচা বিষের মতো ঠেকলো আয়াজের কানে। না, এই মেয়ে তাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। আয়াজ হাল ছেড়ে রোদেলাকে জিজ্ঞাসা করলো, আয়ান কোথায়? একটু সামনে গেছে প্রজাপতি ধরতে। ও ও চেনে না কিছু, এখানে হারিয়ে যাবে তো। বলেই রোদেলার পা ছেড়ে দাঁড়ালো। বামারিতে রেখে দেখো তো কেমন লাগে। ব্যথা করছে বলে আয়াজের হাত ধরে দাঁড়ালো রোদেলা। কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। বলে এদিক ওদিক চোখ বোলাতে লাগলো। কোথাও আয়ানকে দেখতে না পেয়ে আবারও রোদেলার দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো ঠিক হবো না? না আমার আবার কি হয়েছে মুদ্দাসির সাহেব? এই তোমাকে না বলেছি মুনতাসি সাহেব বলে ডাকবে না, অন্য কিছু বলবে। আঙ্কেল বা চাচা বলে ডাকলে খুশি হবেন? না জানু শোনা। সেই এসব কি কথা রোদেলা? একটু দম নিয়ে আয়াজ আবারও বলল, দেখো রোদেলা, তোমার বয়সটা অনেক অল্প। এই বয়সে অনেক এমন ইনফেকশন হয়ে যায়, এটাকে ঠিক ভালোবাসা বলা যায় না।
যেমন তুমি কেন হিরোকে দেখে ক্র্যাশ খেতে পারো, যেমন কোরিয়ান ব্যান্ড দেখে তুমি ক্র্যাশ খেতে পারো, কিন্তু তাদের সাথে কি জীবন কাটাতে পারবে? আপনি কোনটা, হিরো নাকি কোরিয়ান ব্যান্ডের কেউ? আমি আপনাকে সত্যিই ভালোবাসি, কোনো ইনফ্যাচুয়েশন বা কোনো ক্রাশ না। আমার বয়স অল্প হতে পারে, কিন্তু আমি বুঝি সবটা। আপনাকে দেখলে আমার আঙ্কেল আঙ্কেল ফিলিংস হয় না। কিসের ফিলিংস হয় তাহলে? জানতে চাইলো আয়াজ। একদিন আপনি ঠিক বুঝবেন আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আপনি আমার কোনো ক্রাশ না। আর কিছু বলে শেষ করতে পারে না রোদেলা। এমন সময় কয়েকজন ছেলেকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে চুপ হয়ে যায় রোদেলা। আয়াজ রোদেলার চোখ বরাবর তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে। আয়াজের বুকটা ধক করে উঠলো, কিছু একটা যেন আঁচ করতে পারলো। নিজেকে নিজে খুব বকাঝকা করতে লাগলো। কিভাবে ভুলে গেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো এলাকায় কিভাবে বহিরাগতদের সাথে ঝামেলা করা হয়। আজ তার মোবাইল, মানিব্যাগ, এমনকি তার গানটাও গাড়ির ভেতর রেখে এসেছে। এসব ভাবতে ভাবতে ছেলেগুলো সামনে অতি নিকটে চলে আসলো। আসন্ন বিপদ বুঝতে পেরে আয়াজের চোখ এদিক ওদিক আয়ানকে খুঁজতে লাগলো। হঠাৎ তার নজরে পড়লো ছেলেগুলোর ঠিক পেছনে আয়ান ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। আয়াজের মনটা একটু শান্ত হলো, কিন্তু ওর বুকের ভিতর ধুকধুক করছে। ও একা বা বন্ধুদের সাথে হলে কোনো টেনশন ছিল না, কিন্তু এই বাচ্চা দুটোকে নিয়ে এখন কি করবে? মোবাইলটাও কাছে নেই, তার উপর রোদেলা মেয়ে এবং অত্যন্ত সুন্দরী, যে কোনো সময় যে কারো নজরে পড়ে যেতে পারে। নিজের বোকামিতে আয়াজের নিজেকে জুতা পেটা করতে মন চাইলো। আয়াজ ঘাড় ঘুরিয়ে রোদেলার দিকে তাকালো, মনে মনে চিন্তা করলো জীবন দিয়ে হলে ওকে রক্ষা করতে হবে। বাচ্চা দুটোর সামনে আয়াজ নিজের আসল রূপ কাউকে দেখাতে চাচ্ছে না, কিন্তু বিপদে পড়লে কিছু করার নেই। মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকলো। এমন সময় ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, মেয়ে নিয়ে ফুর্তি করার আর কোনো জায়গা পান না? আয়াজের গলাটা শুকিয়ে আসছে, তারপর জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে বলল, ইউর ফ্যামিলি, সাথে আমার ছেলেও আছে। আয়ান কাম হেয়ার। আরো একটা ছেলে বলে উঠল, ও মাই গড, এত অ্যাডভান্স ছেলেকে দিয়ে পাহারা দিয়ে বাবা করে পোস্টে নোস্টে, আমরাই শুধু পিছিয়ে গেলাম। কিরে রকম, কি বলিস? পাশ থেকে আরেকটি ছেলে বলে উঠল, ও মাই গড, মাইয়াটা তো পুরাই মাল, চেখে দেখবি নাকি একটু? কথাটা শুনে ভয়ে রোদেলা আয়াজের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে থাকলো। রোদেলা থরথর করে কাঁপছে। আয়াজ বুঝতে পারলো কথাটা শুনে এবং আসন্ন বিপদ চিন্তা করতে পেরে আয়াজের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। রোদেলাকে বলা কথাটা যে হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, মন চাচ্ছে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলতে। বাচ্চা মেয়েটা কি জানে ওর কিছু হলে আয়াজ সহ্য করতে পারবে না? কি জবাব দিবে বন্ধু শিয়াবকে? শিয়াব যে ওর কলিজা ওর হাতে তুলে দিয়েছে অনেক বিশ্বাসের সাথে। তোমরা কি চাও? আমার সাথে চলো, একটু কাছে আমার গাড়ি আছে, গাড়িতে গেলেই কত টাকা লাগবে যা সব তাই দেবো। তোমাদের আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই, যদি আমাকে চিনতে তাহলে এই পাগলামি করতে না। পাশে থেকে একটা ছেলে বলে উঠল, ও মাই গড, আপনি কি দেশের প্রেসিডেন্ট নাকি? আমাদের চেনেন? আমরা হচ্ছি এই এলাকার ভিপির লোকজন, এখানে আমাদের ইচ্ছে সব হয়। এখন বলেন, এই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? কথাটা শোনা মাত্র আয়াজ কিছু বলবে তার পূর্বে আয়ান বলে উঠল। আয়াজ ছেলের কথা শুনে চমকে গেল, চট করে মাথা ঘুরিয়ে ছেলের দিকে দৃষ্টি রাখলো, কিন্তু এখন আর এই কথা থেকে ফিরে আসার কোনো উপায় নেই, সেটাও ভালোই বুঝতে পারছে। আয়াজ শেষ চেষ্টা করার জন্য বলল, দেখো তোমরা যা করেছো ঠিক করছো না, তোমাদের যা প্রয়োজন আমার সাথে চলো, যত টাকা লাগে আমি দিব, এখানে কোনো ঝামেলা করো না। পাশ থেকে একটা ছেলে বলে উঠল, আমাদের কি বোকা পেয়েছেন? গাড়ির সামনে নিয়ে পুলিশ খবর দেবেন, পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে? তা হবে না, যা হবার এখানে সমাধান হবে। আপনাদের যে বিয়ে হয়েছে তার কামিননামা দেখান। আয়াজ কোনো উপায় না পেয়ে বলল, কাবিননামা নিয়ে কি করে? তা বললে তো কাজ হবে না, হয় কামিননামা দেখান, না হলে এখানে আমাদের যা আছে সব কিছু দিয়ে যাবে, আর না হলে এখানে এই মুহূর্তে আপনাদের আমরা আবার বিয়ে করিয়ে দেব। অসম্ভব, শুনেছি তো একবার বিয়ে হয়েছে, এবার আমি কেন বিয়ে করব? তোমাদের টাকা পর্যন্ত বারবার বলছি চলো আমার সাথে, যত টাকা লাগে আমি দিব, এর ফলাফল খুব ভয়ানক হবে বেশি বাড়াবাড়ি করলে। গ্রুপ লিডার যে সবার নেতা হঠাৎ করে বলে উঠল, এই রকম কাজী ডেকে নিয়ে আয়। অসম্ভব। এরই মধ্যে ছেলেগুলোর মধ্যে একজন রোদেলার হাত ধরে বলল, ঠিক আছে, তাহলে এই মালকে এখানে রেখে যেতে হবে। আয়াজের বুকটা ধক করে উঠল। রোদেলা চিৎকার দিয়ে পেছন থেকে এক হাত দিয়ে আয়াজকে জড়িয়ে ধরলো। যে ছেলেটা রোদেলার হাত ধরেছে আয়াজ বাম হাত দিয়ে সেই ছেলেকে একটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথেই দলের নেতা বলে উঠল, কাজটা আপনি ঠিক করলেন না। এই রকম এক্ষুনি কাজী ডেকে নিয়ে আয়, আজকে বিয়ে পড়ানো হবে, এক্ষুনি বিয়ে পড়ানো হবে।
আমাদের এলাকায় কোনো ফষ্টি নষ্টি চলবে না। সাথে সাথে আয়াজ বলল। ঠিক আছে, আমি রাজি। আয়াজ ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। রোদেলার দিকে তাকাতে আয়াজের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হলো। কি দোষ এই মেয়েটার? কেন ওর একটা করা ভুলের জন্য সারা জীবনের কলঙ্ক নিয়ে বয়ে বেড়াতে হবে মেয়েটার? কি বলবে সমাজ? কেউ কি বিশ্বাস করবে আজকের এই পরিস্থিতির কথা? শিহাবকে বা কি জবাব দিবে? ও যে বড় বিশ্বাস করে ওর কলিজা আয়াজের হাতে তুলে দিয়েছিল। আয়াজ পারল না রক্ষা করতে বন্ধুত্বের সম্মান। মন থেকে মেনে না নিলেও অস্বীকার করার তো কোনো উপায় নেই। ধর্মীয়ভাবে কবুল বললে স্বামী স্ত্রী হয়ে গেলে ডিভোর্স ছাড়া এর থেকে মুক্তির আর কোনো পথ নেই। রোদেলার দিকে চেয়ে ভাবতে লাগলো, বোকা মেয়েটা জানে ওর জীবনে এই মুহূর্তে কি হয়ে গেল। ভাবতে ভাবতে চলে আসলো সে প্রতীক্ষিত সময়ে। কাজী রোদেলাকে উদ্দেশ্য করে বলল। মুবিন চৌধুরীর একমাত্র পুত্র মুনতাসির চৌধুরী আয়াজের সাথে 1,01,00,000 দেনমোহর বিবাহে রাজি থাকলে বলো মা, কবুল। রোদেলা ফ্যালফ্যাল করে কাজীর দিকে তাকিয়ে থাকলো। পরক্ষণে চোখ ঘুরিয়ে আয়াজের দিকে তাকিয়ে কেঁদে দিল। আয়াজের বুকে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই মেয়েটাকে রক্ষা করতে পারছে না সেই ঝড়ের কবল থেকে। কাজী পুনরায় কবুল বলতে বললে রোদেলা চোখ বন্ধ করে বাবার কথা চিন্তা করলো। কিছুক্ষণ পর কাপা কাপা ঠোঁটে বলে উঠল। আমি রোদেলা শিকদার মুনতাসির চৌধুরী আয়াজকে নিজের স্বামী রূপে এবং আয়ানকে নিজের সন্তানের রূপে কবুল করলাম। আয়াজ বিস্ময় নিয়ে রোদেলার দিকে তাকিয়ে থাকলো। কি বলল মেয়েটা? আয়ানকে নিজের সন্তানের রূপে কবুল করলো। মেয়েটাকে বুঝে এই কথার ভার, এই একটা কথার আয়াজের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। ও নিজেও বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে এখন। হঠাৎ মনে হচ্ছে বুকের ভিতরে চলা ঝড়টা কিছুক্ষণের জন্য যেন থমকে গেল, শান্ত হলো। প্রশান্ত নদী বয়ে যাচ্ছে হৃদয়ের গহীনে। কাজী সাহেব আয়াজকে কবুল বলতে বললে বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে কি মনে করে বলে উঠল। আমি মুনতাসির চৌধুরী আয়াজ রোদেলা শিকদারকে আমার সহধর্মিণী হিসেবে গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব বলে উঠলেন। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হয়েছে। আজকে থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। কথাটা বলার সাথে সাথে আয়ানের চোখে মুখে খেলে গেল অদ্ভুত এক প্রশান্তি। আয়াজ ও রোদেলা একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। রোদেলা জানে না ওর সাথে কি ঘটেছে বা কি ঘটতে চলেছে। ও শুধু জানে আজকে থেকে মুনতাসির সাহেব ওর স্বামী। মুনতাসির সাহেব শুধুমাত্রই রোদেলার, আর কারো নয়, আয়ানোর সন্তান। এদিকে মুনতাসির ভাবছে, একদিকে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ওর এক হাতে এসে জমা হলো না চাইতে, আরেকদিকে মনে হচ্ছে ওর বুকের ভিতর কেউ যেন ছুরি বসিয়ে দিয়েছে। একমাত্র বন্ধুর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে ফেললো আজ। কি জবাব দেবে শিহাবকে, কি জবাব দেবে সমাজকে, কোন মুখেও শিহাবের সামনে দাঁড়াবে? আর কিছু ভাবতে পারছে না আয়াজ। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়তে লাগলো। বিবাহের সব কার্য সম্পাদন করে 8:30টার দিকে জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে 9টার দিকে ওরা গাড়িতে বসে। আয়াজ কাকে যেন ফোন করলো এবং ছেলেগুলো সমস্ত ডিটেলস বলল। আগামীকালকের মধ্যে আমার রেজাল্ট চাই, কুইক। গাড়ি চালাতে চালাতে এক মনে ভেবে চলল আয়াজ কি করে পারলো পুচকি মেয়েটা আয়ানকে নিজের সন্তান রূপে কবুল করতে। আয়াজ কেনই বা সেই কথা শুনে বিমোহিত হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, যেন দুনিয়া থমকে গিয়েছিল। মনে হয়েছিল রোদেলার মধ্যে ওর সমস্ত জীবন, সমস্ত সুখ নিহিত। দীর্ঘশ্বাস ছাড়লো আয়াজ। আজ এমন কিছু হলো আর যা হবার নয়, নিষিদ্ধ, কিন্তু মন কেন মেনে নিল এর পুচকে মেয়েকে নিজের স্ত্রী হিসেবে, আয়ানের মা হিসেবে? কিন্তু এটা কি আদৌ সম্ভব? এই যে অসম নিষিদ্ধ ভাবনা, যা ধর্মীয়ভাবে স্বীকৃত পেলেও সমাজের চোখে নিষিদ্ধ। আর রোদেলা, ও ভালোবাসা বলতে কি বোঝে? জীবন মাত্র শুরু হলো ওর, কতটুকুই বা দেখেছে ও জীবন। বিয়েকে জিনিস ও কি তা আদৌ বোঝে? না বুঝেই সুন্দর অবলীলায় বলে দিল মুনতাসির তার স্বামী আর আয়ান তার সন্তান। চুপচাপ গাড়ি চালাচ্ছে আর ভেবে চলেছে আয়াজ। সামনে রোদেলা, পিছনে ক্লান্ত হয়ে শুয়ে আছে আয়ান। গাড়ি হালকা করে ব্রেক কষে সাইড করলো আয়াজ। রোদেলাকে বলল, নামো, কথা আছে। বলেই গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়ালো আয়াজ। রোদেলা চুপচাপ গাড়ি থেকে নামলো, কিন্তু কোনো কথা বলল না। মাথা নিচু করে চুপচাপ আয়াজের পেছনে দাঁড়িয়ে রইল। মনের সাথে যুদ্ধ চলছে তারও। মুনতাসির নীরবতা ভেঙে বলল, কাল কাউকে কিছু না বলে রেডি হয়ে থাকবে। স্কুলে কথা বলে উকুলের কাছে যাব। স্কুলে যেতে 10 মিনিট লেট হবে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নেব। উকুলের চেম্বারে জাস্ট 10 মিনিটের কাজ, একটি সাইন করে চলে আসবে। উকিলের চেম্বারে কেন? কিসের সাইন? জিজ্ঞাসা করলো রোদেলা। কালকের মধ্যে ডিভোর্স ফাইল করতে হবে, তাহলে 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। যদিও আমি বিয়েটা মন থেকে মানি না বা মেনে নেওয়া সম্ভব না, তবুও ধর্মীয়ভাবে বিয়েটা আমাদের হয়েছে, তাই ধর্মীয় আইনের নিয়ম অনুযায়ী ডিভোর্সটা সম্পাদন করতে হবে। এই ব্যাপারে তোমার কিছু কথা বলার আছে? বলল আয়াজ। রোদেলা চুপ করে রইল। একটা কথার উত্তর অন্তত দাও। কবুল বললে কেন? আমি জানি তুমি ছোট, কিন্তু এতটা ছোট নাও যে বিয়েটা কি সেটা তুমি বুঝবে না। আপনি কেন বলেন কবুল? তুমি বলে ফেললে, তাই আমি না করলে ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কিছু করতো, তোমাকে সেভ করতে। আর তাছাড়া আমি এই মুহূর্তে কোনো ঝামেলা যাচ্ছিলাম না। আমি একা থাকলে নিজেকে নিয়ে চিন্তা করতাম না, কিন্তু তোমার সেফটি আর আয়ান
আমি আর কিছু ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল তোমাদের দুজনকে বাঁচানোর জন্য এটাই ওই মুহূর্তের একমাত্র পথ। তুমি কেন বললে? আপনাকে আমার ভীষণ পছন্দ, মনে হয় ভালোবাসি তাই। ভালোবাসার মানে কি বোঝো? আমার বয়স কত জানো? 36 বছর। তোমার বয়স যখন 21 বছর হবে তখন আমার হবে 42। তখন তুমি পূর্ণ যৌবনা হবে। তখন আমি 50-51 বছর বয়সী মধ্যবয়স্ক পুরুষ। এখন আমি ডায়েট করি, জিম করি, তাই আমি ফিট। কিছুদিন পর আমি বৃদ্ধ হয়ে যাব, চুল পেকে যাবে, কিন্তু তুমি থেকে যাবে ইয়ং। তখন কি আমাকে তোমার ভালো লাগবে বলো? যখন আয়ান তোমার বন্ধু মহলে বা আত্মীয় স্বজনের সামনে তোমাকে মা বলে ডাকবে, তখন তোমার কেমন লাগবে বলো তো? পারবে সমাজের রক্তচক্ষুর সম্মুখীন হতে? আমার সাথে থাকতে হলে প্রতিনিয়ত তোমাকে কাটার আঘাত গুনতে হবে। তোমার আমার সম্পর্কটা যে অসম এবং নিষিদ্ধ, সামাজিকভাবে কোনো স্বীকৃতি নেই। তুমি কেন বুঝতে পারছো না রোদেলা? বলল আয়াজ। আমি জানি না, আমি কিছু বুঝি না। আমি শুধু জানি আল্লাহকে সাক্ষী রেখে আমি কবুল করেছি, আমি ডিভোর্স দিতে পারবো না। বলল রোদেলা। ডিভোর্স দেবে না? তাহলে কি করবে? সংসার করবে? সংসার বিয়ে বোঝো এসব? একদমই কথাগুলো বলল আয়াজ। বিয়ে কোনো ছেলে খেলা নয় রোদেলা। বিয়ে মানে শুধু দূর থেকে দেখে পছন্দ করা, ভালোবাসা নয়। বিয়ে মানে সংসার করা। বিয়ে মানে কয়েকটা মানুষের দায়িত্ব নেওয়া, একটা পরিবার গঠন করা। কথাগুলো বলে একটু থামলো আয়াজ, তারপরে আবারও বলতে শুরু করলো। আরো গভীরে বলবো, বিয়ে যেহেতু হয়েছে তাহলে আজকে আমাদের বাসর রাত। এর মানে বোঝো? বাসর বোঝো তুমি? তার মানে স্বামীর সাথে এক বিছানায় শুইতে হয়। আরো গভীরে বলবো, শারীরিক সম্পর্ক মানে আর বলে শেষ করতে পারলো না আয়াজ। তার আগে রোদেলা চিৎকার দিয়ে উঠলো, বলল, চুপ করুন, দয়া করে চুপ করুন। আমি এসব শুনতে চাচ্ছি না। অসভ্য লোক, চরিত্রহীন লোক, ঠোঁটকাটা, ঠোঁটে কিছু আটকায় না। না যা তুমি চিন্তা করতে পারছো না, আমার মুখ থেকে শুনতে পাচ্ছ না, অথচ সেই সম্পর্কটাকে তুমি এগিয়ে নিতে চাচ্ছ। আমাদের আসক্ত হইও না রোদেলা। একবার আমি যদি আসক্ত হয়ে যাই তখন মৃত্যুও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো রোদেলা। তুমি এখন ছোট, তাই বুঝতে পারছো না। এটা প্রেম নয় যে ব্রেকআপ করলাম, ঠিক হয়ে গেল। এটা একটা বিয়ে, একটা সংসার, যেখানে দুটো পরিবারের পুরো একটা সমাজ জড়িত। এখানে বিয়ের পর ব্রেকআপ না, ডিভোর্স হয়। আর ডিভোর্স একটা মেয়ের জন্য অনেক বড় কলঙ্ক। যদি কেউ ভুলেও জানতে পারে এই বিয়ের কথা, এই ডিভোর্সের তকমা কলঙ্ক তোমার জীবনে তোমাকে এমনভাবে জড়িয়ে ধরবে, তুমি কখনো এর থেকে বেরোতে পারবে না। তাই এই সো কল্ড বিয়েকে মাথা থেকে ঝেড়ে ফেলো। অ্যান্ড ইউ হ্যাভ টু প্রমিস মি, তুমি আর এসব নিয়ে ভাববে না। পড়াশোনা করবে, বড় হবে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে। আমি ডিভোর্স চাই না, কোনো মূল্যেই চাই না আমি। সমস্যা কি তোমার রোদেলা? কেন বুঝতে পারছো না? এই বিয়েটা কোনো বিয়ে নয়। কি করবে এই বিয়ে সংসার দিয়ে? সামনে তোমার সমস্ত জীবন পড়ে আছে। ঠিক আছে, সংসার করবে তো চলো, আজ থেকে আমাদের সংসার শুরু। চলো, এখানে আশেপাশে মনে হয় কোনো হোটেল আছে। বাসর তো বোঝোই না, আজকে বাসর হবে। সংসার যেহেতু করবেই, পুরো দমে শুরু করব। শারীরিক সম্পর্ক করতে হবে আমার সাথে, রান্না করবে, আয়ানকে সামলাবে, আমার বাচ্চার মা হতে হবে। চলো। যেহেতু আমি 36 বছর বয়সী বলিষ্ঠ একজন পুরুষ, আমি তোমাকে একচুল পরিমাণে ছাড় দেব না। আমার তোমাকে চাই মানে চাই, এত বছরের ক্ষুধা। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলছি? রাগে গড়গড় করে কথাগুলো বলে ফেললো আয়াজ। ছি, আপনার মুখে কিচ্ছু আটকায় না, বদলোক। স্বামী হওয়া মাত্রই স্বামীগিরি ফলাতে চাইছেন। এত বছর কিভাবে ছিলেন? এখন তো আমার সন্দেহ হচ্ছে আপনি ছি নোংরা লোক। আপনি নিশ্চয়ই অনেক মেয়েদের সাথে। এই মেয়ে থামো, কোন কথা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছ? তোমাকে আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি বলছো? টিপিক্যাল বউদের মতো বিহেভিয়ার করছো, আর নিজের স্বামীকে সন্দেহ। কথাটা শেষ করতে পারলো না। সেই মুহূর্তে কি বলে ফেলেছিল নিজের মুখে নিজেরই জুতা পিটা করতে ইচ্ছা করছে। শিট, কি বলে ফেলেছিল মাত্রই আয়াজ? মুখ ফসকে এমন কথা বের হওয়ার মানে কি? ও কি তাহলে মনে মনে সম্পর্কটাকে স্বীকৃতি দিয়ে ফেলছে? এমন সময় পিটপিট করে চোখ খুললো আয়ান। সব কথা বুঝতে না পারলেও কিছু কথা বুঝতে পারলো। বাবা ডিভোর্স দিতে চাচ্ছে, এটা ওর কানে এসেছে। কিন্তু ও মনে মনে বিষয়টা নিয়ে খুবই খুশি। বিয়েটা যেন ডিভোর্স পর্যন্ত না গড়ায়, সেজন্য যা যা প্রয়োজন তাই করবে, কিন্তু কোনোভাবে এই রোদেলাকে ওদের থেকে আলাদা হতে দিবে না। মনে মনে প্রমিস করে ফেললো আয়ান। রোদেলাকে বলল, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামীকাল রেডিও থাকতে বলছি, অবশ্যই রেডিও থাকবে, এবং আমার সাথে উকিলের চেম্বারে গিয়ে একটা কাগজে সাইন করে আসবে। নো মোর ডিসকাশন অ্যাবাউট দিস ম্যাটার, ওকে? এখন গাড়িতে ওঠো, চলো, বলল আয়াজ। রোদেলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো আয়াজ। রোদেলাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলো। আয়ান চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রইল। রাতে কারো ঠিক মতো ঘুম হলো না। সকাল সকাল
সবার নাস্তার টেবিলে দেখা। রোদেলা আজ বসেছে আয়াজের পাশের চেয়ারে, সে আবার আয়ান পাশাপাশি। সবাই যার যার মতো নাস্তা নিয়ে খাচ্ছে। আয়ানের প্লেট ফাঁকা দেখে রোদেলা উঠে গিয়ে প্লেটে মাংস ভুনা, ডিম, একটা পরোটা তুলে দিল। শিহাব হা হয়ে গেল এই কাজ দেখে। যে মেয়েকে নিজের হাতে না খাওয়ালে না খেয়ে থাকে সারাদিন, সেই মেয়ে কিনা আজ খাবার পরিবেশন করছে, তাও অন্যকে। আয়াজ আর চোখে এসব কাণ্ড দেখছে আর রাগে ফুঁসছে। রোদেলার এই বউ বউ ভাব দেখে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়ে ফেলতে চাইছে আয়াজ। এই মেয়ে কেন আয়ানকে সবকিছুতে অভ্যস্ত বানিয়ে ফেলছে আজ বুঝতে পারছে না। আয়ানের জন্য চিন্তা হচ্ছে আয়াজের। আয়ান একবার রোদেলাকে আপন করে ভাবতে শুরু করলে ওর জন্য আরো অনেক কষ্ট হয়ে যাবে ভাবছে, আর রাগে ফুঁসছে আয়াজ। এসব ভাবতে ভাবতে হঠাৎ গলায় খাবার আটকে কাশি উঠে গেল আয়াজের। রোদেলা দৌড়ে উঠে আয়াজের পিঠে হাত বুলিয়ে দিয়ে সামনে পানির গ্লাসে গিয়ে দিল। পানি খেয়ে কাশি থামলো আয়াজের। মুদ্দাসির সাহেব, আপনি কি বাচ্চা? খাওয়ার সময় মনোযোগ কোথায় থাকে আপনার? মনোযোগ দিয়ে খান। রোদেলার ব্যবহারে শিয়াব ও আয়াজ বোকা বনে গেল। খাবার যেন গলা দিয়ে উঠছে না, হা হয়ে তাকিয়ে আছে মেয়ের পানে। আব্বু, হা হয়ে কি দেখছো? তুমি খাচ্ছ না কেন? খাও। কথাটা বলে আয়াজের পাশে চেয়ার টেনে বসে পড়লো। মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে, কারো দিকে তাকানোর প্রয়োজন মনে করলো। তাকালেই দেখতে পেত 6 জোড়া চোখ অবাক দৃষ্টিতে তার দিকে খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে। এদিকে আয়াজ মনে মনে ভাবছে, রোদেলা আজ হঠাৎ এত সংসারী হয়ে গেল কেন? কি চলছে এই মেয়ের মনের ভিতর? না, এই মেয়ের চিন্তা ভাবনাকে কিছুতে প্রশ্রয় দেওয়া যাবে না। তার আগে সব ব্যবস্থা করতে হবে, যেই ভাবা সেই কাজ। আয়াজ নীরবতা ভেঙে বলল, রোদেলা, আজকে আমার তোমার স্কুলের পাশে একটা কাজ আছে, চলো তোমাকে ড্রপ করে দেই। রোদেলার ভেতরে ধক করে উঠল। আয়ান ও রোদেলা একে অপরের দিকে চোরা চোখে চাইল। রোদেলা কিছু বলার আগে আয়ান পেটে হাত দিয়ে চিৎকার করে উঠল। পেটে অসম্ভব ব্যথা করছে বাবা। হঠাৎ কি হলো বাবা? মাত্রই তো ঠিক ছিলে। জানি না বাবা কি হয়েছে, কিন্তু ও অনেক ব্যথা করছে। সব জায়গায় আপনার বসগিরি না করলে হয় না মুদ্দাসির সাহেব। ছোট্ট ছেলেটা অসুস্থ, দেখছেন না আপনি? কোথায় হসপিটালে নেবেন তা না ওকালতি করছেন। হসপিটালে চলুন। পুচকে একটা মেয়ের ধমকে যেন নিয়ে গেল মুনতাসির। শিহাব বলল, তাই তো, ওকে আগে হসপিটালে নেই, ডক্টর বলবে কি হয়েছে। এতটুকু বাচ্চা ও কি করে বলবে কি হয়েছে। আয়াজ আর কথা বাড়ালো না, পাজা কোলে করে তুলে নিল আয়ানকে। গাড়ি সোজা হসপিটালে গিয়ে থামলো। হসপিটালে ডক্টর আয়াজ ও শিহাবের পরিচিত, সানাইয়া সারিন। কলেজ লাইফে এক কলেজই ছিল। উইকনেস ছিল আয়াজের প্রতি প্রচুর। বিবাহিত সন্তান আছে, তবে আয়াজের দৃষ্টি ওর দিকে নেই। আয়ানের দিকে তাকিয়ে থেকে আয়াজ বলে উঠল, দেখো তো শারিন, আমার ছেলে পেটে কি হয়েছে? সকালে তো ঠিকই ছিল, হঠাৎ খাওয়ার সময় পেটে ব্যথা শুরু করে দিয়েছে বললো। টেস্ট করে দেখো তো। ডক্টর সারিন আচ্ছা বলে ওয়ার্ড বয়কে ডাকলো। বলল আয়ানের টেস্টগুলো করিয়ে আনতে। কিছু টেস্টের নাম লিখে দিয়েছে। সাথে সাথে সবাই যেতে চাইলেও আয়ান বলল, না থাক, সবার যেতে হবে না, রোদেলা ওর বন্ধু, রোদেলা গেলেই হবে। সারিনও সুযোগ পেল, বলল, ছেলে ঠিক বলেছে, তোমরা আমার চেম্বারে বসো। আয়নের সাথে নার্স ও ডক্টর এবং রোদেলা তো আছে, চিন্তার কিছু নেই। শিহাবও ঠিক আছে বলল। সবাই চেম্বারে গিয়ে বসলো। রোদেলা আয়ানের হাত ধরে রইল। যাওয়ার সময় বলল, খুব ব্যথা করছে আয়ান, খুব কষ্ট হচ্ছে। আমি কাল সব শুনেছি। কি? আয়ান এদিক ওদিক তাকিয়ে বলল, আমার কোনো ব্যথা নেই, তুমি যাতে পাপাকে ডিভোর্স না দিতে পারো তাই এই নাটক করেছি। এখনই ওয়ার্ড বয় আসবে, আলট্রা করতে হবে, তোমার জন্য কত কিছু করছি, বিয়ে থেকে শুরু করে সব, আর তুমি ঢ্যাং ঢ্যাং করে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলে কেন? এই তোমার লাভ? মানে? গতকাল ছেলেগুলো যখন বলা বলি করছিল বাবার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা যা যা পাবে সব নিয়ে নেবে, যদি মোবাইল বা টাকা পয়সা না পাই তাহলে তোমরা যদি স্বামী স্ত্রী হও বা প্রেমিক প্রেমিকা হও তোমাদেরকে আবার বিয়ে করিয়ে দিবে। তাই আমি সেই সুযোগে তোমাদের বিয়ে হয়েছে যাতে তোমাদের আবার বিয়ে করিয়ে দেয়। বাবা, তুমি এত চালাক। দেখতে হবে না কার ছেলে? হ্যাঁ, তুমি আমার আর মুদ্দাসির চৌধুরী আয়াজের ছেলে। বলল রোদেলা। তাহলে এখন কি প্ল্যান বলো? জানতে চাইল আয়ান। কিছুক্ষণ আয়ানের দিকে চেয়ে দুষ্টু হেসে বলল রোদেলা, তুমি অসুস্থ না হলে আমি জ্ঞান হারাতাম, তাও ডিভোর্স দিতাম না, বুঝলে বাবা? বলেই চোখ টিপল রোদেলা। সব টেস্ট করা শেষে চেম্বারের সামনে আসতে এই কিছু কথা শুনে থমকালো আয়ান ও রোদেলা। আমি তোমাকে এখনো আগের মতো চাই আয়াজ। যা আগে সম্ভব ছিল না তা এখনো সম্ভব না শারুনি। তুমি জানো তুমি শুধুই আমাদের বন্ধু, তোমাকে আগে নিজের প্রেমিক রূপে কখনো দেখিনি, আর এখন পসিবলও নয়। আর তাছাড়া তোমার স্বামী সন্তান আছে, কেমন স্ত্রী কেমন মা তুমি শারুনি? সব ফেলে আমার সাথে সিসি, তোমার সন্তানের কথা অন্তত ভাবো একবার।
সারিন হঠাৎ কিছু না ভেবে আয়াজকে জড়িয়ে ধরলো। আয়াজ কিছু বুঝে ওঠার আগে চেম্বারে ঢুকলো আয়ান আর রোদেলা। রোদেলাকে দেখে অপরাধী ভঙ্গিতে সারিনকে এক ঝটকায় নিজের থেকে ছাড়াতে লাগলো। সারিন সোজা হয়ে দাঁড়ালো, বলল, এসো, বাবুর টেস্ট হয়েছে। আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। রোদেলা কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছে। আয়াজ রোদেলার চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। রোদেলার দৃষ্টিতে মনে মনে ভয় পেল কি আয়াজ? আমি কি করব? আমার তো কোনো দোষ নেই। এমন অপরাধীর মতো দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে আয়াজ। আজ রোদেলা আয়াজের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আজকে বাসায় আসেন, আপনার একদিন কি আমার একদিন। এমন সময় চেম্বারে ঢুকলো শিহাব। ঢুকে বলল, সরি, একটা জরুরি কল আসছিল। আয়াজ বন্ধু থেকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে মাথা নত করে রইল। মনে মনে বলল, এই শালার জন্য সবকিছু হয়েছে। এই শালা আবার শালাও নয়, শ্বশুর হয় ধর্মীয় মতে। ভেবেই ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। ছিহ, কি ভাবছে এগুলো? নিজেকে নিজে একরাশ ধিক্কার দিয়ে সারিনের দিকে তাকিয়ে বলল, টেস্টের রিপোর্টগুলো কখন আসবে? সারিন কিছু ঔষধ লিখে দিয়ে বলল, রিপোর্টগুলো সন্ধ্যায় পাবে। এই নাও, ওষুধগুলো লিখে দিয়ে দিচ্ছি। আর হসপিটালে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছিল। আয়ান বমি করে ফেলে দিয়েছে ঔষধগুলো। এটা ভেবেই আয়ান মনে মনে হেসে উঠল। কিন্তু টেনশন হচ্ছে রোদেলা আর বাবার মধ্যে আজকে কি হবে এটা ভেবেই। রাত 10টা, সবাই খেতে বসেছে টেবিলে। রোদেলার মুখে কোনো কথা নেই, কিন্তু সবকিছু জোরে জোরে, লাইক টিপিক্যাল ওয়াইফ। এই দৃশ্যগুলোর সাথে খুব করে পরিচিত আয়াজ। 1 বছরের জন্য হলেও সংসার তো করেছিল। আয়াজ মাথা তুলে আর চোখে দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। আশ্চর্য, কিছু বলতে পারছে না কেন? এখানে তার দোষটা কোথায়? আর তার ভিতরে অপরাধবোধ আসছে বা কেন? কি সম্পর্ক রোদেলা আর ওর মধ্যে? ভেবেই আবার খাবারে মনোযোগ দিল আয়াজ। আর তাছাড়া আয়ান তার নিজের সন্তানও তো চেম্বারেই ছিল। কই, আয়ান তো এমন করলো না আয়াজের সাথে। এসব ভাবতে ভাবতে আয়ান বলল, পাপা, পানির গ্লাসটা একটু দাও তো। আয়াজ মাত্র পানির গ্লাস দিতে যাবে, এমন সময় রোদেলা কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে বলল, খাবার শেষ করে আমার রুমে একটু আসবেন মুন্তাসির সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আয়াজ শুনল, ঢোক গিলল। এই মেয়েটা তাকে জ্বালিয়ে শেষ করবে কি? শিহাব আয়ানের সামনে লজ্জায় কিছু বলতেও পারছে না। আয়াজ আজকে কিছু হয়েছে মামনি? জানতে চাইল শিহাব। রোদেলা বলল, না বাবা, এমনি লেখাপড়া নিয়ে একটু চিন্তিত, তাই মুন্তাসির সাহেবকে একটু উপরে রাখছিলাম। উনি ফিজিক্সে অনেক ভালো কিনা, তাই ভাবলাম ওনার থেকে একটু বুঝে নিই। তাই তো, এ কথাটা তো আমার মাথা থেকেই চলে গিয়েছিল। আয়াজ যে ফিজিক্সে অনেক ভালো, তাহলে আমার বাইরের কোনো টিচারের প্রয়োজন নেই। তুই একটু মাঝে মাঝে দেখিয়ে দিস তো আয়াজ। যা যা, এখনই উপরে যা, আয়নকে ওষুধ খাইয়ে দিয়ে রোদেলার রুমে যা। আয়াজ আর কিছু বলতে পারল না। আয়নকে নিয়ে উপরে রুমে গেল। আয়নকে ওষুধগুলো বের করে খাওয়াতে গেলে আয়ন মুচকি হেসে হেসে বলল, যাও যাও, তোমার শ্বশুর তোমাকে বইয়ের রুমে পাঠিয়েছে। আয়ান, মুখ সামলে কথা বলো, বাবা হয় তোমার। আমি এবার কখন আঙ্কেল বললাম? বাবাই তো হও। আয়াজ দীর্ঘশ্বাস ছাড়ল। এই ঘর একটা দুষ্টু যাচ্ছে আরেকটা দুষ্টুর কাছে। ওর জীবনটাই দুজন মিলে তেজপাতা করে দিল। আর শিহাবটাও কিছু বুঝে না। দিন দিন যত বুড়ো হচ্ছে চুলগুলো বাতাসে পাকতেছে। আজ রুম থেকে বেরিয়ে রোদেলার কক্ষের দিকে পা বাড়াতে বাড়াতে ভাবলো, কয়েকটা দিনেরই ব্যাপার। শিহাব ওর উপরে অনেক বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে এবং পই পই করে বলে দিয়েছে, মা মরা মেয়ে, জানি মেয়েটা একটু ফিল্মি, তারপর তুই যদি ভালো করে বোঝাস, ধৈর্য নিয়ে ও বুঝবে। তোর কাছে পড়তে রাজি হয়েছে, এভাবে আমি চিন্তামুক্ত। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন তোর। বাবা মেয়ে একই রকম, সারা জীবন বন্ধু বন্ধুত্বের দোহাই দিয়ে ফাঁসিয়েছে। এখন তার মেয়ে, কোনো কিছু বলার সুযোগ রাখে না কেউ। আয়ান পুরো ব্যাপারটা বুঝলো এবং মনে মনে বিভিন্ন ধরনের ফোন দিয়ে হাঁটতে লাগলো। রুমের দরজা হালকা চাপানো ছিল। হালকা চাপ দিতে দরজাটা হাট করে খুলে গেল। ধীরে ধীরে ভেতরে ঢুকে দেখলো রোদেলা কটমট দৃষ্টিতে খেয়ে ফেলার মতো ভাবে আয়াজের দিকে তাকিয়ে আছে। আসুন। আয়াজ পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে সারিনকে মনে মনে কয়েকটা গালি দিল। সারিনের জন্যে আজ এই ফাঁদে পড়তে হলো। মনে মনে আরো ভাবলো, এতে অবশ্য ভয় পাওয়ার কি আছে? ও কি কিছু করেছে? আর রোদেলা কি ওর ওয়াইফ যে ওর কাছে কোনো বিষয় জবাবদিহিতা করতে হবে? পরক্ষণে ভাবলো, মুখে স্বীকার না করলেও ওয়াইফ তো, বিয়ে তো হয়েছে ভেবেই ততমত ও খেলেও যেন মনে মনে। সিসি, এইসব আর কি ভাবনা? ও আমার বউ না, আমি ওর স্বামী না। সোকল্ড বিয়ে আমি মানি না। এসব কথা তুলে 10টা কথা শুনিয়ে দেবো আজকে ওকে। ভাবতে ভাবতে রোদেলার সামনে এসে দাঁড়ালো আয়াজ। আজ প্রথম রোদেলার রুমে ঢুকলো আয়াজ। হালকা ডিম লাইটের আলোতে রুম ও রোদেলাকে আরো মোহনীয় লাগছে। রুমের মধ্যে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বেলি ফুল ছড়িয়ে রেখেছে। খুব সুন্দর বেলি ফুলের সুবাস আসছে। মনটা একটু নরম হলো আয়াজের। বলল, কেন ডেকেছো? কিছু বলবে? রোদেলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। চুপ কেন?
কিছু হেল্প লাগলে বলো, করে দিচ্ছি। সারিন আন্টির সাথে আপনার কি সম্পর্ক? তোমার বাবা আমার কলেজ লাইফের বন্ধু। কেমন বন্ধু? জাস্ট বন্ধু। অনেক ভালো বন্ধু, জড়িয়ে ধরতে পারে এরকম বন্ধু, সব ফেলে আপনার সাথে চলে যেতে চায় এমন বন্ধু? ভালো বন্ধু। এইসব তুমি বুঝবে না, তুমি ছোট। বড়দের অনেক রকমের সম্পর্ক থাকে, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, সম্পর্ক থেকে শুরু করে সব। বড়দের কথা বুঝতে চাই না, আপনারটা বুঝতে চাই আমি। কই আব্বুরও তো বন্ধু আছে, আব্বুকে তো পছন্দ করে বললো না, জড়িয়ে ধরলো না। এটা আমি কি করে জানবো? এটা সারিয়ান ভালো বলতে পারে। আর তাছাড়া কৈফত চাইছো? আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তুমি বলো আর কি। আমি কেউ না? কেউ, অবশ্যই কেউ, আমার বন্ধুর মেয়ে, কিন্তু আমার কাছে কৈফত চাওয়ার মতো তুমি কেউ নও। আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার কবুল করার স্ত্রীও হই। এই একটি কথায় যেন থমকে গেল আয়াজের পৃথিবী। হৃদয় স্পন্দন মনে হয় বেড়ে গেল, বুকে কোথাও চাপ অনুভব করছে, কিন্তু রোদেলাকে বুঝতে না দিয়ে চোখ মুখে কাঠিন্য এনে বলল, শোনো মেয়ে, মুনতাসির চৌধুরী আয়াজ কাউকে তার কোনো কাজের কৈফত দেয় না। আজ বলেছো ঠিক আছে, সামনে আর কখনো যদি এমন বেয়াদবি করো, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। কি অধিকারে কৈফত চাও? কোন সম্পর্কে জোরে? যা মুখের কথায় শেষ হয়ে যাবে সেই সম্পর্কে জোরে? যা কেউ জানে না, যা আমি মানি না সেই সম্পর্কে অধিকারে? এই জোর, এই অধিকার আমি ধর্মীয়ভাবে আইনত কবুল, হ্যাঁ, তিন কবুলে বলে পেয়েছি, যা আপনি আমাকে সব জ্ঞানে দিয়েছেন। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে স্ত্রীর অধিকার দিয়েছেন আপনি, সেই কবুলের জোরে পেয়েছি আমি। এই পুচকে মেয়ের পাকনা কথা শুনে আয়াজের মেজাজ গরম হয়ে গেল, সাথে সাথে ঠাস করে থাপ্পড় মেরে বসলো রোদেলার গালে, বলল, তাই বলে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে? নিজের স্বামীর উপর সন্দেহ করো, চরিত্র নিয়ে প্রশ্ন করো? কেমন স্ত্রী তুমি? একবার বলেছি জাস্ট ও আমার ফ্রেন্ড, ভালো লাগছে না শুনতে? তাও কেন বারবার একই প্রশ্ন করছো তুমি? বলেই সম্বিত ফিরে পেল আয়াজ। একই করলো, একই করে বসলো সে, একই বলে বসলো সে। কোন অধিকারের মেয়েটিকে এত জোরে থাপ্পড় মারলো? ও না হয় ছোট, একটু ভুলভাল বলে ফেলেছে, বিয়েটাকে সিরিয়াস নিচ্ছে, কিন্তু আয়াজ তো জানে এর কোনো ভিত্তি নেই। তাও কিসের জন্য বলল কেমন স্ত্রী তুমি? এই কাজের মাধ্যমে আয়াজ কি রোদেলার উপর নিজেকে স্বামী হিসেবে জাহির করলো না? রোদেলা কিছু বুঝলো না, মাথাও তুলছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মুনতাসির তাকে মারলো? তার মুনতাসির সাহেব তাকে সারিন আন্টির জন্য গায়ে হাত তুললো? সারিন আন্টি ওনার কাছে বেশি হয়ে গেল? রোদেলা ও আর কথা বলবে না মুনতাসির সাহেবের সাথে, সামনেও যাবে না কখনো, মনে মনে পণ করলো মেয়েটি। অভিমানী মেয়েটা এটা বুঝলো না যে মুনতাসির সাহেব অবচেতন মনে ওকে স্ত্রী বলেছে, নিজেকে স্বামী হিসেবে জাহির করেছে। আয়াজ রাগের বশে করা কর্মে লজ্জিত হয়ে বেরিয়ে গেল রুম থেকে, পেছনে ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত অভিমানী একজোড়া চোখ ছলছল দৃষ্টিতে চেয়ে আছে তার মুনতাসির সাহেবের গমন পানে। রাত্রির প্রহর তখন ৩টা, আয়াজের চোখে ঘুম নেই, ছটফট করছে তার ব্যথিত হৃদয়। বারবার মনে পড়ছে রোদেলার কথা, কিভাবে পারলো ওই চাঁদ মুখে থাপ্পড় দিতে? এতটুকু বুক কাঁপলো না আয়াজের? কি অধিকার আছে মেয়েটিকে মারার? কিভাবে নিজের অনিচ্ছায় মেয়েটির উপর স্বামীর অধিকার ফলিয়ে এলো? না, ডিভোর্সটা যত দ্রুত সম্ভব নিতেই হবে, আর কখনো যাবে নয় মেয়ের সামনে, দেখবে নয় মুখ। তার মতো বয়স্ক যৌক্তিক মানুষের দ্বারা এমন অযৌক্তিক কাজকর্ম কোনোভাবেই যায় না। মনে মনে ভাবছে আর তাচ্ছিল্য করছে নিজেকে আয়াজ, কিন্তু আয়াজের মন মানছে না। বারবার বলছে ডিভোর্স তো দিয়েই দিব, শেষবারের মতো একটিবার দেখলে ক্ষতি কি? যা হবার তাই হলো। মন ও মস্তিষ্কের লড়াই মনের জয় হলো, যেই ভাবা সেই কাজ, ছটফট করাচ্ছে, একবার দেখে আসাই তো ভালো। ভাবতে ভাবতে পা এসে থামলো রোদেলার ঘরের দরজার সামনে, হালকা করে ধাক্কা দিতে দরজা খুলে গেল। ধীর পায়ে আয়াজ ঢুকলো রোদেলার রুমে, জানালা খোলা, হালকা মৃদুমন্দ বাতাস বইছে, কপালের সামনে কিছু চুল এলোমেলো ভাবে পড়ে আছে। নিজের অজান্তে আয়াজ আঙ্গুল দিয়ে কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিল। চাঁদের আলোয় রোদেলা চাঁদের মতো মুখ, 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল আয়াজের। হাঁটু গেড়ে বসলো রোদেলার মুখের সামনে, অপলক চেয়ে রইল রোদেলার মুখের দিকে না জানি কতক্ষণ। ধীরে ধীরে হাতের আঙ্গুল দিয়ে রোদেলা গালে স্লাইড করতে লাগলো। কিছু একটা মনে করে উঠে দাঁড়ালো। মিনিট 2 পর ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে রোদেলার গালে হালকা আঙ্গুল দিয়ে মলম লাগিয়ে দিতে থাকলো। রোদেলা একটু নড়ে চড়ে উঠলো, কিন্তু দীর্ঘক্ষণ কান্না করতে করতে ঘুমানোর কারণে ঘুম আর ভাঙলো না। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির পানে। কি আছে এই মেয়ের মাঝে? কেন ওর সাথে এমন হচ্ছে? আয়াজ তো এত চরিত্রহীন নয়, তবে কেন সারা রাত রোদেলা শিওরে বসে ওকে এইভাবে দেখতে একটু ছুঁয়ে দিতে ইচ্ছা করছে? হঠাৎ ভাবনার মাঝে শিহাবের চেহারাটা ভেসে উঠল। কি ভাববে শিহাব এগুলো শুনলে? কি জবাব দেবে ও প্রাণপ্রিয় বন্ধুকে, যে ওর বন্ধু ওর নিজের সবচেয়ে দামি জিনিসটা আমানত হিসেবে গচ্ছিত রাখলো? আয়াজের কাছে সেই বন্ধুই তার আমানতের খেয়ানত করে ফেললো। মেয়েটি না হয় অবুঝ, কিন্তু আয়াজ তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। ও কিভাবে মাত্র 15-16 বছর একটি মেয়েকে নারী হিসেবে ভাবতে পারেছি? আর ভাবতে পারছে না আয়াজ। হঠাৎ এসব ভাবনার মাঝে রোদেলা ফুপিয়ে কেঁদে উঠলো। আয়াজ বুঝতে পারলো মেয়েটি ঘুমের ঘোরে সবকিছু করছে, কিন্তু আয়াজ তো ঘুমের মধ্যে নেই, সজ্ঞানে সব করছে। এই ভেবে যে হাত সরাতে যাবে অমনি রোদেলা বলে উঠল,
মুন্তাসির সাহেব, আপনি আমাকে একটুও ভালোবাসেন না? ঘুমের ঘরে বিড়বিড় করা কথাগুলো আয়াজ পুরোপুরি বুঝতে না পারায় আরেকটু ঝুঁকে এসে রোদেলার মুখের কাছে কান নিয়ে গেল। কিছুক্ষণ থেমে রোদেলা আবারও বলতে শুরু করলো। মুন্তাসির সাহেব, আমায় ভালোবাসেন না কেন? সাইনের জন্য মুন্তাসির সাহেব আপনি মারলেন আমায়। আপনি অনেক নিষ্ঠুর, পচা মুন্তাসির সাহেব, খুব পচা। আপনার সাথে আমার কোনো কথা নেই। আয়াজের হৃদয়টা কেঁপে উঠল। এভাবে বিড়বিড় করতে করতে রোদেলা আবারও ঘুমিয়ে পড়ল। অবুঝ মেয়েটি জানতে পারল না তার নিষ্ঠুর মুন্তাসির সাহেব তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল। জানল না তার মুন্তাসির সাহেব কতটুকু আকুল হয়ে তার কাছে এসেছিল, তাকে ভালোবেসে ছুঁয়েছিল তার আঘাতের স্থানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রোদেলা দেখলো দাদা দাদি গ্রাম থেকে এসেছে। খুশিতে রাতের দুঃখ কষ্ট অভিমান সব ভুলে দাদিকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কত মিস করেছি জানো তুমি? তাই নাকি? তা আমি কি আমার সোনার রোদকে কম মিস করেছি? আর আমাকে বুঝি আমার বিবি জান একটুও মিস করেনি? তোমাকেও দাদু ভাই অনেক মিস করেছি। এখন তোমরা এসে গেছো না, আমার সব কষ্ট শেষ। চোখ ডলতে ডলতে দাদা দাদির সামনে এসে বলল, মা, এরা কারা? রোদেলা ভেবাচেকা খেলো। দাদা দাদির সামনে শুকনো ঢোক গিলল। দাদা দাদি একে অপরের চোখ চাচই করে বলল, কে তোমার মা? এখানে তো আমরা আর রোদেলা ছাড়া কেউ নেই। আয়ান বুঝতে পারলো ভুল করে ফেলেছে, ঝটপট করে বলে ফেললো, সরি, আসলে ভুলে বলে ফেলেছি, ঘুমের মধ্যে ছিলাম তো তাই। বন্ধু, এরা কি তোমার দাদা দাদি? হ্যাঁ, এসো পরিচয় করিয়ে দিই। দাদু ভাই, দাদু ও হলো আয়ান, বাবা এর বন্ধু আছে না মুন্তাসির চৌধুরী, ওনার ছেলে। দাদি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি আয়ান? আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। সেই ছোট্টটি দেখেছিলাম ইতালি যাওয়ার আগে। তাই তো, চেহারা তো কত মিল। কিভাবে চিনলাম না তোমাকে? আয়াজ কোথায় দাদু ভাই? বাবা অফিসে গেছে, সকালে একটা মিটিং আছে, দুপুরে চলে আসবে। ও, তাহলে দাদা ভাই তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো, আজ আমরা একসাথে খাবো, কেমন? দুপুরে সবাই আজ একসাথে খেতে বসলো। শিহাব, আয়াজ সহ রোদেলা, আয়ানের দাদা দাদি। পুরো টেবিলটা আজ ভরা লাগছে, এতদিন যা খালি খালি ছিল। দুপুরে একটু আগে এসে ফ্রেশ হয়ে খেতে বসলো শিহাব ও আয়াজ। এদিকে শিহাবের বাবা আমির শিকদার আয়াজের সাথে কিছু কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় শিহাবের মা বলল, তা আয়াজ, বিয়ে শাদির কথা কিছু ভাবলে? আর কতদিন এভাবে একা একা থাকবে শুনি? মুহূর্তে আয়াজের খাওয়া বন্ধ হয়ে গেল। কি মনে করে যেন চট করে তাকালো রোদেলার পানে, কিন্তু রোদেলা আজ অদ্ভুতভাবে শান্ত, যেন কিছু শুনেইনি। এমনকি আজ আয়াজের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আয়াজ আর চোখে একবার রোদেলাকে দেখলো। রাতের কথা চিন্তা করে আয়াজের হৃদয় ভেঙে হাহাকার বের হলো দীর্ঘশ্বাস হয়ে। মাথা নিচু করে আয়াজ উত্তর দিল, আসলে আন্টি এখন আর কোনো ইচ্ছেই নেই, বেশ তো আছি আয়ান আর আমি, তাই না আয়ান? জানতে চাইলো আয়াজ। আয়ান জবাবে মুচকি হাসলো এবং চোখ তুলে তাকালো রোদেলার দিকে। রোদেলার দিকে তাকিয়ে ভাবলো, রোদেলা আজ এত শান্ত কেন? নিজের হাতে কিন্তু ধীরে ধীরে খাচ্ছে রোদেলা। নতুন আর কাউকে লাগবে না, আর যে আছে তাকেই লাগবে। রোদেলার দিকে তাকিয়ে জবাব দিল আয়ান। আয়াজ পুরো ব্যাপারটা বুঝতে পারলো। আয়ান যে রোদেলাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে তা আজ খুব ভালো করে বুঝতে পেরেছে, তবুও হেসে জবাব দিল, আমার ছেলেরা কাউকে লাগবে না, আমি হলেই চলবে। দেখলেন আন্টি? আয়াজের মুখে কথাগুলো শুনে রোদেলার মনে এক অদ্ভুত বেদনা সৃষ্টি হলো। মনে হলো মানুষটা খুব নিষ্ঠুর, একদমই ভালো না। কখনো আর তার কথা বলবে না এই লোকের সাথে। থাকুক সে তার নিজের মতো করে। কি মনে করে সে নিজেকে? একে তো আমার গায়ে হাত তুলেছে, আবার সরিও বলেনি। সেই মুহূর্তে শিহাব বলে উঠল, থাক না মা, ওকে ওর মতো চলতে দাও। আর আয়াজ, তুইও ভেবে দেখ, তোর যা ইচ্ছে তাই কর, তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। এর মধ্যে শিহাবের মা বলে উঠল, তুই বা কাকে বলিস? ফারিয়ার মৃত্যুর পর কত করে বললাম তোকে, রোদের জন্য হলেও আবার বিয়ে করতে, সংসার কর, কতকাল একা থাকবি? তোর সেই একই কথা, সৎ মা রোদেলাকে আদর করবে না। কথাগুলো বলে একটু দম নিলেন শিহাবের মা। আবারও বললেন, দেখ, জীবনটা অনেক বড়, এভাবে একা একা চলা যায় না। বৃদ্ধ বয়সের জন্য হলেও একটা সঙ্গী দরকার। সব সৎ মা তো খারাপ হয় না। পরিচিতর মধ্যে এমন কাউকে খুঁজতাম যে রোদেলাকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখতো, আমার সোনার সংসারটাকে আগলে রাখতো। তা না, তুই বুঝলি না। একটা সন্তানের জন্য শুধু বাবাই যথেষ্ট নয়, বাবা মা দুজনেরই ভালোবাসা সমানভাবে লাগে। দেখো আয়াজ,
আমি বলি কি, আয়ান ছোট, তুমি থাকো ব্যবসার কাজে ব্যস্ত। আয়ানের মা প্রয়োজন, মায়ের ভালোবাসা প্রয়োজন। আয়ানকে তুমি ঠিক কতখানি সময় দিতে পারো বুকে হাত দিয়ে বলতে পারবে? ওর স্কুলে ওর সাথে যেতে পারো? প্যারেন্টস ডেতে ওর সাথে যেতে পারো? ওর যে কোনো বায়না তুমি সব সময় মেটাতে পারো? সারাদিন ছেলেটা বাসায় একা একা থাকে, কখনো ভেবে দেখেছো সব কাজ আয়ান একা একা করে? ওর কাছে কেমন লাগে? আমার এক পরিচিত পাত্রী আছে, বয়স 32 বা 33 হবে, ডিভোর্সি, কারণ মা হতে পারবে না, তাই ওর প্রথম সংসারটা টেকেনি। দ্বিতীয়বার যদি তোমার সাথে বিয়ে হয়, ও মন দিয়ে সংসারটাকে আগলে রাখবে, আর আয়ানকেও নিজের সন্তানের মতো আগলে রাখতো। তুমি বললে আমি কথা বলে দেখতে পারি আয়াজ। এক সময় আয়ান বড় হবে, ওর কেরিয়ার, সংসার হবে, ও তো ব্যস্ত হয়ে যাবে যেমনটা তুমি ব্যস্ত। তুমি পড়ে থাকবে একা, কথা বলার, সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। একটি ভুলে তো আর জীবন থেমে থাকতে পারে না, তাই না? আর শিহাব, তোকে বলি, আমরাই বা কয়দিন বেঁচে আছি বল? রোদেলার বিয়ে হবে, পরের ঘরে চলে যাবে, আর তোর কি হবে ভেবেছিস কখনো? আমার তো আমার সন্তানের একাকিত্বের কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়। একবার আমাদের জায়গায় তুই নিজেকে দাঁড় করিয়ে দেখ। সন্তানের একাকিত্ব কোনো বাবা মা মেনে নিতে পারে না। তাই বলি কি, বয়স তো বেশি হয়নি তোমাদের, নিজেদের নিয়ে একটু ভাবো বাবা। রোদেলার বিয়ের কথা শুনে কেন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আয়াজের, তবে চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। এদিকে রোদেলারও কেমন যেন লাগছে, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। এতক্ষণে রোদেলা মুখ তুলে চাইলো, আয়াজের দিকে না তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল, বাবা যদি বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই দাদি, বরং আমি নিজেও বাবার একাকিত্ব নিয়ে ভাবি। আর সব সৎমা খারাপ হয় না, কিছু সৎমা ভালো হতেও পারে। কথাটা বলেই আবারও মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী হলো রোদেলা। তবে কথাটি যে আয়াজকে উদ্দেশ্য করে বলেছে এটা বুঝতে অসুবিধা হলো না আয়াজের। শিহাব চেয়ে রইল মেয়ের পানে। মেয়েটি কি একটু বড় হয়ে গিয়েছে? শিহাবের কাছে তো এখনো রোদেলা ছোটটি রয়ে গেছে। তারপরেও কত বড় একটা কথা অনায়াসে বলে ফেলল রোদেলা। আয়াজকে উদ্দেশ্য করে শিহাবের মা আবারও বলল, মেয়েটিকে তাহলে আসতে বলি বাবা। আয়াজ ভাবলো বিয়ে হোক বা না হোক রোদেলাকে ওর থেকে সরাতে এই সুযোগটা কাজে লাগাবে। রোদেলা বুঝুক বিয়ে কোনো ছেলে খেলা নয় যে চাইলাম আর খেললাম। বিয়ের সংসার একটা জার্নি, যা অসম বয়সে দুটি মানুষের জন্য কতটা কষ্টকর তা ওকে বুঝতে হবে। শুধু ধর্মীয় স্বীকৃতি থাকলে আমরা যা চাই তাই করতে পারি না। আমরা একটা সমাজে বাস করি, সামাজিক নিয়মকানুন ও তো আমাদেরকে মানতে হয়। রোদেলা আয়াজের ব্যাপারে কাউকে কখনো কিছু জানাতেও দেয়া চলবে না, কেউ বুঝবে না। তাই রোদেলার পাগলামি বেড়ে যাওয়ার আগেই তাকে থামাতে হবে। এসব ভাবতে ভাবতে আন্টির উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যা ভালো করেন, তবে কথা দিচ্ছি না, আগে মিট করে দেন, সিদ্ধান্ত নেব। বলে শিহাবকে নিয়ে উঠে গেল আয়াজ অফিসের উদ্দেশ্যে। এদিকে পিছনে রেখে গেল দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের একটি হৃদয়। আয়াজ ফিরে চাইল না, দেখল না ওর একটি কথায় অপর মানুষটির কতটুকু যন্ত্রণা হচ্ছে। রোদেলার খাবার শেষ করতে পারল না, একবার চোখ তুলে চাইল আয়ানের দিকে। টলমল চোখে রোদেলা ওর দিকে চেয়ে আছে। আয়ান বুঝলো সেই চোখের ভাষা। রোদেলার মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। কি করে পারলো লোকটার অভিমান না ভাঙিয়ে অভিমানের পাল্লা আরো ভারী করে দিতে? গাড়ি চালাচ্ছে আয়াজ। তুই কি আসলেই বিয়ে করবি? করতেই পারি, কেন সমস্যা কি? না, সমস্যা নেই। আমার আর কি সমস্যা? তোর জীবন, তোর সংসার, তোর ফিজিক্যাল নিউ, আমার কি? বলে চোখ টিপ মারল শিহাব। থাকতেই পারে, আমি তো পুরুষ, সেক্সুয়াল নিড থাকতেই পারে, কিন্তু তোর তো নেই। মানে কি বলতে চাস তুই? আমি পুরুষ না? হলে তো নিড থাকতোই, ডক্টর দেখা শালা। এতদিন এত বছর তুই কি করলি শালা? আমাকে আসছে জ্ঞান দিতে। তুই কি করছিস সব নিট বাথরুমে সারছিস? তা তো আমার আছে, তোর তো তাও নেই শালা। বলে দুজনা হেসে ফেললো। ভেতরে ভেতরে আয়াজের একটু লজ্জা বোধ হচ্ছে। ইদানিং শিহাবের চোখের দিকে তাকিয়ে কথা বলতে আয়াজের লজ্জা বোধ হয়, জানে না কেন। ইচ্ছেতে হোক বা অনিচ্ছেতেই হোক, শিহাব যে ওর শ্বশুর হয়ে গেছে ধর্মীয়ভাবে, এটা চিন্তা করলেও আয়াজের লজ্জা পায়। অনেকদিন পর সেই ভার্সিটির লাইফের মতো মন খুলে কথা বলল দুই বন্ধু। এখন তো তারা দুজন শুধুই হয় বিজনেসম্যান, না হয় বাবা টাইপের কথা বলে। ও ভালো কথা, শিপ্রা আসবে আজ। তিনজন অফিসে আড্ডা দিব আজকে।
অনেকদিন শুধু তিনজন একসাথে আড্ডা দেওয়া নাই বসে। কিছুক্ষণ চুপ থেকে আয়াজ বলে উঠল, শিপটা কেন আজ বিয়ে করনি তা তো তুই নিশ্চয় জানিস শিহাব। জানি, কিন্তু এখন ওসব নিয়ে আর ভাবি না, সম্ভব না। দেখ, রোদেলা মেয়ে মানুষ, আমাদের সমাজ ব্যবস্থা তো জানিস। ঘরে সৎমা থাকলে সেই সৎমা যতই আদর করুক কেন, পরিবার সে মেয়েকে বিয়ে করতে চায় না। আর তাছাড়া শিবরাকে কেন মানুষের কথা শুনতে হবে? ও যতই মন থেকে রোদেলাকে আদর করুক, ভালোবাসুক, মানুষ দুটো কথা শোনাতে ছাড়বে না। আর আমি চাই না আমার মেয়ের ঘর সংসার সৎমা থাকার কারণে শ্বশুর বাড়িতে বা সমাজে অবহেলার শিকার হোক। সেটা আমি সহ্য করতে পারবো না রে। তাই এসব নিয়ে আর ভাবতে চাই না। শিপ্রার অনুভূতিকে আমি সম্মান করি, কিন্তু ওর অনুভূতিকে প্রাধান্য দেওয়া যে আমার পক্ষে এখন সম্ভব নয়। আর তুই কি চাস? শিপকে নিয়ে তুই কি ফিল করছিস? জানতে চাইলো আয়াজ। শিহাব নীরব রইল ও কোনো প্রতিউত্তর করলো না। রোদেলার বিয়ের কথা উঠতেই আয়াজের মনে হলো রোদেলার কথা। আজ রোদেলা একবারও তার দিকে তাকায়নি, কথা তো দূর, এটাই তো চাইছিল আয়াজ। এই জন্যই তো বিয়েতে মত দেওয়ার এই নাটক করেছে আয়াজ। তবে কেন ওর বুক ফেটে ভেঙে যাচ্ছে, দীর্ঘশ্বাস বের হচ্ছে, মনে হচ্ছে বুকে কোথাও কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। এরই মধ্যে আয়ানের সাথে বলা কথাগুলো মনে পড়ে গেল আয়াজের। গতকাল রাতে রোদেলার সাথে কথা কাটাকাটির পর বিক্ষিপ্ত মেজাজে যখন রুমে আসলো তখন দেখলো আয়ান জেগেছিল। রোদেলাকে আমাদের সাথে নিবা পাপা? রোদেলাকে আমার মা বানিয়ে দাও প্লিজ পাপা। আয়ানের কথাগুলো শুনে আয়াজের বুকটা ধক করে উঠেছিল। ছেলেটা এমন অনুনয় করে কখনোই কিছুই চায়নি ওর বাবার কাছে, কিন্তু আজ রোদেলাকে চাইছে। রোদেলা যে ওর জন্য সামাজিকভাবে বৈধ নয়, নিষিদ্ধ রোদেলা আয়াজের জন্য। কিন্তু আয়ানকে তাকে বোঝাবে? আয়ান ছোট, বুঝতে নারাজ, কোনোভাবে আয়ানকে মানাতে পারছে না আয়াজ না পেরে ছেলেকে ধমকে উঠলেন, বললেন, এটা সম্ভব নয়, যা বোঝো না তা নিয়ে ছেলে মানুষই করো না আয়ান। রোদেলা তো প্রায় তোমার সমবয়সী, ও কি করে তোমার মা হয়? ও নিজে তো একটা বাচ্চা, ও আমার থেকে 21 বছর ছোট। বাবা, তুমি না আমার মিশুর বাবা? আমি কিচ্ছু শুনতে চাই না বাবা, রোদেলাকে আমার আম্মু করে দাও, রোদেলাকে আমার চাই। ব্যাস আয়ান, একটি কথাও নয়। প্রমিস করো কাউকে এই বিয়ের বিষয়ে কিছু বলবে না। প্রমিস মি আয়ান। ওকে প্রমিস পাপা, কিন্তু দেখো রোদেলা তোমাকে কিছুতেই ছাড়বে না। ও তোমাকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে, ও সবার মতো নয়। আয়াজ এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঘুমো আয়ান। সেই রাতে আর আয়াজের চোখে ঘুম ধরা দেয়নি, তাই রাত 3টায় রোদেলার রুমে রোদেলাকে দেখতে গিয়েছিল। বর্তমান আচ্ছা শিয়াব, তুই আমাকে কতটা বিশ্বাস করিস? বলল আয়াজ। নিচের থেকেও বেশি, এত বেশি যে আমার কিছু হয়ে গেলে আমি নিশ্চিন্তে রোদেলাকে তোর হাতে দিয়ে মরতে পারবো। যদি কোনো ভুল করি? জিজ্ঞাসা করলো আয়াজ। তোর সব ভুল মাফ, বলল শিহাব। বললে যদি অনেক বড় হয়? জানতে চাইলো আয়াজ। তারপরেও মাফ, কারণ আমি জানি এমন কোনো ভুল নেই যেটা তুই ইচ্ছাকৃতভাবে করবি বা কোনো খারাপ নিয়ত করবি। আমি তোকে চিনি, তাই কি নিয়ে এত ভাবছিস? তুই চাইলেও তো আমি আমার কলিজা কেটে তোর সিঙ্গারা বানিয়ে খাওয়াতে পারি। বলেই চোখ মারল শিহাব। তোর কলিজায় হাত দিয়েছি, তুই ভালো হবে না শালা। বলেই দুই বন্ধু হেসে উঠল। আয়াজ চুপচাপ দীর্ঘশ্বাস ছাড়লো। মনের গভীরে কোথায় যেন একটা অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। শিহাবের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারলো না আয়াজ। ভাবছে যাকে এত বিশ্বাস করে ভরসা করে জীবনের সব থেকে মূল্যবান জিনিসটি গচ্ছিত রাখতে পারবে শিহাব, সেই ব্যক্তিটি ওর সাথে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা করেছে। কেমন লাগবে শিহাবের, কেমন হবে ওর প্রতিক্রিয়া যখন ও প্রথমে ব্যাপারটি জানবে? আর ভাবতে পারছে না আয়াজ। যদিও আয়াজ নিজের ইচ্ছায় কিছু করেনি, বিয়েটা ছিল সম্পূর্ণ কাকতালীয় এবং অ্যাক্সিডেন্টাল, কিন্তু আয়াজের মনের ভিতরে যা চলছে সেটা তো অ্যাক্সিডেন্টাল বা কাকতালীয় নয়। কেন মনের মধ্যে বারবার নিষিদ্ধ অনুভূতিগুলো উকি মারছে? কেন বারবার রোদেলার চেহারা ভেসে ওঠে ওর চোখের সামনে? সেই নিষিদ্ধ স্পর্শের কথা ভাবলে কেন বারবার শিহরিত হয় ওর দেহ মন? ভাবতে ভাবতে অফিসের সামনে চলে আসলো। ওরা দুজন পাশাপাশি বসে আছেন, মুনতাসির ও রোদেলা। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। মুনতাসির রোদেলার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, রোদেলাও যেন চোখে চোখে হাসছে। মুনতাসির ভ্রু নাচিয়ে রোদেলাকে জিজ্ঞাসা করলো কি? রোদেলা উত্তর করতে পারলো না, মুচকি হেসে মাথা নিচু করে ফেললো। মুনতাসির আলতো হাতে রোদেলার এক হাত ধরলো, নরম তুলতুলে হাতটা যেন কাশফুলের নরম ছোঁয়া। রোদেলা কেমন কাচুমাচু করছে, শরীর কেমন কেঁপে কেঁপে উঠছে মুনতাসিরের একটু ছোঁয়ায়। আমি তোমাকে অনেক ভালোবাসি রোদ, গোপনে মনের গহিনে আমি তোমাকে অনেক ভালোবাসি।
তাহলে দাদিকে বলেন কেন আপনি বিয়েতে রাজি? এটা তো এমনি বলেছি, বিয়ে কি করতাম নাকি? আমার মনে যখন শুধু তোমার অস্তিত্ব, জীবনে আর একজন কিভাবে আসবে সোনামণি? সবসময় ভালোবাসবেন এইভাবে, কখনো ছেড়ে যাবেন না তো? আমার জীবন তুমি, আমার ইহকাল তুমি, আমার পরকাল তুমি। তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার দরজা যার খোলা নেই রোদ। রোদেলা লজ্জায় রাঙা বইয়ের মতো হয়ে গেল। মুনতাসিরের খুব লোভ লাগলো ছোট্ট মেয়েটাকে একটু ছুঁয়ে দেওয়ার, নরম তুলতুলে গালে একটু ভালোবাসার স্পর্শ দেওয়ার, ঘন কালো কেশ রাশিকে ছুঁয়ে একটু বেলি ফুলের সুবাস নেওয়ার। আজ মুনতাসির নিজেকে সংযত করলো না, ছুঁয়ে দিল রোদেলার নরম তুলতুলে গাল, চুলগুলো ধরে কাছে টেনে আনলো, একটু মিশিয়ে নিল রোদেলাকে নিজের বুকের সাথে। রোদেলা থরথর করে কাঁপছে। মুনতাসির রোদেলার কাঁপুনি দেখে মৃদু হাসলো। ভয় করছে রোদ পাখি, বলল মুনতাসির। রোদেলা কাঁপতে কাঁপতে চোখ তুলে তাকালো মুনতাসিরের দিকে। এ তো তার প্রতীক্ষিত সেই প্রেমিক পুরুষ, যাকে সে গোপন অভিসারে কত ভালোবেসেছে। রোদেলার দু চোখ দিয়ে ঝরঝরিয়ে পানি পড়ছে। এত সুখ কপালে সইবে তো, ভাবলো রোদেলা। পেয়ে গেছি আমি মুনতাসির সাহেবকে, পেয়ে গেছি, ভাবলো রোদেলা। মুনতাসির যেন রোদেলার মনের দ্বিধাগুলো বুঝতে পারলো। রোদেলাকে আর সময় না দিয়ে হ্যাচকাটানে নিজের আরো কাছে নিয়ে আসলো, ততটাই কাছে, ঠিক যতটা কাছে আসলে একজন আরেকজনের হৃদয়ের স্পন্দন শুনতে পায়। মুনতাসির আলতো হাতে রোদেলার চিবুক ধরে মুখটা উপরে তুলল, মুচকি হেসে গভীর নয়নে রোদেলাকে পর্যবেক্ষণ করলো। হঠাৎ রোদেলা কিছু বুঝে ওঠার আগেই রোদেলার গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের সাথে মিলিয়ে দিল মুনতাসিরের ঠোঁট। রোদেলার পৃথিবী থমকে গেল, হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেল। কি রোদেলা কিছু বুঝতে পারছে না, চোখ দুটি বন্ধ করে ফেলল। এমন কেন লাগছে? কোথাও যেন এক ব্যথা অনুভব করছে রোদেলা। এই হয় বুঝি ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ? দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও যখন মুনতাসির রোদেলাকে ছাড়ছে না, তখন রোদেলা নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। মুনতাসিরের থেকে ছোটার জন্যে রোদেলা মুনতাসিরের বুকের ভেতর থেকে ছটফট শুরু করলো। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর মুনতাসির রোদেলার ঠোঁট ছেড়ে হাতের আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে রোদেলার দিকে তাকালো। তাকিয়ে বলল, এ তো নড়াচড়া কেন করছো? খেয়ে ফেলবো নাকি তোমায়? খেয়েই তো ফেলছিলেন। হাঁপাতে হাঁপাতে বলল রোদেলা। মুনতাসিরের দুষ্টু বুদ্ধি খেললো মাথায়, জিজ্ঞাসা করলো। এভাবে খায়? বোকা রোদেলা কিছু না বুঝেই উত্তর করলো। কিভাবে খায় তাহলে? মুনতাসির দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ ভেবে ঠুস করে রোদেলার ঠোঁটে একটা কামড় মেরে বসলো। রোদেলা আ করে চিৎকার দিয়ে মুনতাসিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রোদেলা চোখ খুলতে কোমরে ব্যথা অনুভব করলো। চোখে আশেপাশে বুলিয়ে দেখলো নিচে পড়ে আছে, এবং কোলবালিশটাও নিচে পড়ে আছে। বুঝতে পারলো এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। লজ্জায় নিজের গালে নিজেরই ঠাস করে একটা থাপ্পড় মারলো রোদেলা। ছি, এভাবে এত নোংরা একটা স্বপ্ন দেখলো, তাও এই ফাজিল লোকটাকে নিয়ে, যে নাকি বউ রেখে আরেকটা বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। মনে মনে নিজেকে উত্তম মধ্যম দিল রোদেলা। এত খারাপ চিন্তা ভাবনা ওর মাথায় কি করে এলো? ছিছি ছিছি, লজ্জায় মুখ দেখাতে পারছে না নিজেকে নিজে। দুপুরে খাওয়ার পর একটু ভাত ঘুম দিয়েছিল রোদেলা। গতকাল রাত জেগে কান্না করার কারণে ঘুম পুরোপুরি হয়নি, তাই দুপুরে খাওয়ার পর একটু ঘুম ধরেছিল। ঘুমোতে যাওয়ার আগেও মন খারাপ ছিল রোদেলার। কান্না করছিল মেয়েটা। কিভাবে পারলো তার মুনতাসির সাহেব বিয়ের জন্য রাজি হয়ে যেতে? একবারও ভাবলো না রোদেলার কথা। এসব ভাবতে ভাবতে রোদেলার কখন যে ঘুম পেয়ে গিয়েছিল নিজেও বলতে পারে না। মুনতাসির সাহেব যদি জানতে পারে তাকে নিয়ে এমন একটা স্বপ্ন দেখেছে রোদেলা, কিভাবে যাবে ওই লোকের সামনে? লোকটা তাকে কত নির্লজ্জ না ভাববে। রুমে বসে আছে আয়ান ও রোদেলা। নীরবতা ভেঙে আয়ান বলে উঠল, জানো তোমাকে আমার ভীষণ পছন্দ। আচ্ছা, তুমি কি সত্যি বাবার কথা শুনবে? কি করব তাহলে? উনি তো আমার কথা শুনবে না। তুমি আমার কথা শুনবে, আমিও তো তোমার ছেলে। তুমি তো বলেছিলে আমার সন্তান হিসেবে কবুল করেছো, তাহলে শুধু বাবার কথা শুনবে কেন? আমি কি কিছু নয়? বলতে বলতে চোখে পানি চলে আসলো আয়ানের। একটু থেমে আয়ান আবারও বলতে শুরু করলো, জানো কত মেয়ে বাবাকে চায়, কিন্তু তারা আমাকে মন থেকে চায় না। আমি বুঝতে পারি বাবার সামনে আজকে আদর করার অভিনয় করে, কিন্তু আড়ালে আমাকে পছন্দ করে না। তাদেরও আমার পছন্দ নয়, কারণ তাদের মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই না। তারা সবাই বাবাকে দেখে, বড় বড় টাকা পয়সা দেখে বাবাকে চায়, আমাকে কারোর প্রয়োজন নেই। কিন্তু তুমি অন্যরকম, তোমার তো বয়স অনেক কম, আমার চেয়ে মাত্র 4 বছরের বড়, কিন্তু তোমার মধ্যে আমি আমার মাকে দেখি, কারণ তোমারও মা ছিল না, তাই তুমি জানো মায়ের অভাব কেমন। প্লিজ আমার মা হও, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার বাবা মা দুজনকেই চাই। কথাগুলো বলতে বলতে আবারও কান্না করে দিল আয়ান। যেন কতদিনে জমানো কত কথা, কত কষ্ট রোদেলাকে অকপটে বলে ফেললো, কান্নাও করে ফেললো। রোদেলার ভীষণ কান্না পেল। খুব খারাপ লাগলো ছেলেটার জন্য। মায়ের অভাব যে কতটুকু গভীর এবং যন্ত্রণাদায়ক তা রোদেলা জানে। শুধু বাবাকে বা অন্য কাউকে কখনো বুঝতে দেয়নি রোদেলা। আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার বাবা না চাইলেও আমি তোমার মা,
তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়ে দিলেও তুমি আমার সন্তান। আল্লাহকে সাক্ষী রেখে সবার সামনে আমি সন্তান হিসেবে তোমায় কবুল করেছি। স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু মা সন্তানের ডিভোর্স তো হয় না। আজ থেকে আমায় মা বলে ডাকবে, কেমন? আর মা হওয়ার জন্য কোনো বয়স লাগে না। আল্লাহ মেয়েদেরকে এমন মাতৃত্বের একটা অনুভূতি ভিতরে দিয়েই দেয়, বুঝলে? এই অধিকার আমি তোমায় দিয়েছি, যা তোমার বাবাও কেড়ে নিতে পারবে না। আয়ান রোদেলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতেই বলে উঠল মা। মা ডাকটি শুনে কেমন এক অদ্ভুত অনুভূতি হলো রোদেলার। হয়তোবা রোদেলা নিজে কাউকে কখনো মা বলে ডাকতে পারেনি, তাই মা ডাকটি এত সুমধুর লাগলো ওর কানে, যেন এক অলিখিত চুক্তি সম্পাদিত হলো মা ও ছেলের মধ্যে। আজ আয়ানের খুশির দিন। অফিস রুম। আজ ও শিহাব অফিসে ঢুকে দেখে শিপ্রা এসে বসে আছে। দুজনে সারপ্রাইজ হয়ে যায়। কিরে, কখন এলি? জিজ্ঞাসা করলো আয়াজ। এই তো 10 মিনিট। তোর কি অবস্থা? জিজ্ঞাসা করলো শিপ্রা। আমিও কিন্তু আছি। তুই তো সব সময় থাকিস। তাই বলে কিছু জানতেও চাইবি না? রাগ করে বলল শিহাব। জেলাস? জেলাস আর আমি চাইলে। কি তুই চাইলে? কথাটা শেষ করলো না শিহাব, কথা প্রসঙ্গে পাল্টাতে বলল। কি খাবে, ঠান্ডা নাকি গরম? আমি কফি। আমি কোল্ড কফি। তো বাড়ির সবাই কেমন আছে প্রিয়েশা? ভালোই আছে। মায়ের শরীরটা একটু খারাপ, বুঝিসই তো, বয়স হয়েছে, হাঁটুর ব্যথা বেড়েছে, সাথে ডায়াবেটিস। এমনি সব কিছু ঠিক, শুধু আমাকে নিয়ে টেনশন। শিহাব মাথা নিচু করে সব শুনছে, কিন্তু মুখে কোনো জবাব দিচ্ছে না, যেন কিছু বলার নেই। আয়াজ লক্ষ্য করলো, হঠাৎ বলল। প্রিয়েশা, বিয়েটা করে ফেল। আর কত আছে নাকি কেউ তোর হাতে? বলে শিহাবের দিকে তাকালো। শিহাব নিশ্চুপ। শিপ্রা একটু মনক্ষুণ্ণ হলো। শিহাব সবসময় এমন, কোন এক অদৃশ্য বাধা শিহাব যেন। আচ্ছা, ইটালিতে সেটেল, সামনের মাসে আসবে বিডিতে। আসলে তোর সাথে আলাপ করিয়ে দেবো। আনমেরিড বিজনেসম্যান, বিজনেসের চাপে বিয়ের সময় পেরিয়ে গেছে, তবে এখন সাংসারিক হতে যাচ্ছে। জেন্টেলম্যান, আমার দিক থেকে অলোকে। তাহলে তো ভালোই, তুই সার্টিফিকেট দিলে তো আর বলার কিছু থাকে না। আচ্ছা থাক, এখন বাদ দে, পরেরটা পরে। এখন বল, আয়ানের কি অবস্থা? ভালো, বাংলাদেশে এসে আরো ভালো আছে। এখানে থাকবি নাকি আবার ইটালি ব্যাক করবি? এখানেই থাক না, এখান থেকেও তো ম্যানেজ করা যায়। কি বলো শিহাব? আমি তো তাই বলছি। অনেকদিন তো নির্বাসনে রইলি, এবার চলে আয় নিজের বাড়িতে, নিজের দেশে সবাই মিলে থাকবো। তুই থাকলে আর নিজেকে একা মনে হয় না। এমন সময় সেক্রেটারি কফি নিয়ে ঢুকলো। সবাই কফি খাচ্ছে। এমন সময় শিহাবের একটা ফোন এলো। শিহাব বাইরে চলে গেল। সত্যি রাজি? তোর কি মনে হয়? শিহাবের সাথে কথা বল, ওর মতের পরিবর্তন হতে পারে। ওর সমস্ত চিন্তা রোদেলাকে নিয়ে, কিন্তু আমি জানি তুই রোদেলাকে নিজের মেয়ের মতো ভালোবাসবি। এটা শিহাবকে বোঝা। রোদেলার সাথে আন্টি হয় না, মা হয়ে মায়ের মতো করে মিশবি। রোদেলা তোর মধ্যে মায়ের ভালোবাসা পেলে নিজ থেকে বুঝবে। আর আমি যতটুকু রোদেলাকে বুঝি, শিহাবের বিয়ে নিয়ে রোদেলার অমত নেই। তবে তুই ওকে যতটা ভালোবাসিস তা ওকে বোঝাতে হবে, ও ঠিকই বুঝবে। ফারিয়ার মৃত্যুর পর রোদেলার মা হতে চেয়েছে, কিন্তু শিহাবের ওই এক কথা, সৎ মায়ের মেয়েকে ভালো চোখে কেউ দেখবে না, ভালো সম্বন্ধ আসবে না বলে দীর্ঘশ্বাস ছাড়লো শিপ্রা। সে চিন্তা আমার উপর ছেড়ে দে, তুই শুধু ওর মা হ, দেখবি সবকিছু আপনি আপনি ঠিক হয়ে যাবে। এমন সময় ঝড়ের গতিতে প্রবেশ করলো শিহাব। গাজীপুর যেতে হবে দ্রুত, এখানে শ্রমিকদের নিয়ে একটু ঝামেলা হয়েছে। আয়াত চল, দ্রুত বের হতে হবে। তুই কি যাবি সাথে শিপ্রা? যাওয়া যায়, আজ আমার অফ ডে, সো নো প্রবলেম। তোদের সাথে একটু বেশি সময় কাটানো গেল। তাহলে চল, দ্রুত বেরিয়ে যাই। আর শিহাব বাসায় কল করে দে, আজ ফিরতেও পারি নাও ফিরতেও পারে, কারণ প্রবলেমটা সলভ করতে দেরি হতে পারে, এত রাতে আর ব্যাগ নাও করতে পারে। শিহাব ওকে বলেই কল করে মাকে জানিয়ে দিল আজ আসবে না। আধারের বুকে এক ফালি চাঁদ। রাত বাজে 11টা। আয়ান রোদেলা রুমে এসেছে। কি হলো আমার ঘুম আসছে না মা, আমার রুমে চলো, একা একা ঘুমোতে ভয় পায়, চলো চলো। রোদেলা ভাবলো আয়ানকে রুমে ঘুম পাড়িয়ে চলে আসবে, তাই বলে উঠলো। শোনো বাবা, ভয় পায়, চলো মা আছি তো। বলে আয়ানের সাথে রুমে ঢুকলো। মাথায় হাত বুলকে দাও, আমার মাথা ব্যথা করছে খুব। আচ্ছা তাই, ওষুধ খেয়েছিলে, ঘুমাও। বলে আয়ানের মাথায় হাত বুলাতে শুরু করলো। হাত বুলাতে বুলাতে কখন যে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো কেউ জানে না। রাত বাজে 3টা। বাসায় ফিরে আয়াজ ও শিহাব যার যার রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আয়াজ কি মনে করে একবার রোদেলার রুমের দিকে চোখ তুলে তাকালো, দেখলো দরজা লাগানো। অতঃপর নিজের রুমের দরজা খুলে রুমের ভিতর দেখলো অন্ধকার। নাকে ভেসে আসছে সেই পরিচিত মেয়েলি গন্ধ, যা প্রতিদিন পাওয়া যায়, বেলি ফুলের সুবাস। আয়াজ ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিল না। রুমের
লাইট আর জ্বালালো না আয়াজ। আয়নের ঘুমের ডিস্টার্ব হবে তা ভেবেই কোনো মতে হাতড়ে আলমারির কাছে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটা টি শার্ট ও একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। 15 মিনিট পর একেবারে গোসল করে ওয়াশরুম থেকে বেরোলো। ওয়াশরুমের দরজা হালকা খোলা থাকায় দেখলো আয়ান কিছু একটা জড়িয়ে ঘুমিয়ে আছে। তাই আয়ানের পাশে একটু খালি জায়গা পেয়ে ঘুমিয়ে গেল। যদিও সারাদিনের জার্নি শেষে নিজেকে খুব ক্লান্ত লাগছিল, কিন্তু ছেলেকে জাগিয়ে ছেলের ঘুমটা ভাঙাতে ইচ্ছে করলো না। সারাদিন টায়ার্ড থাকার কারণে বিছানায় যেতেই গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ভোর 5টায় আয়ানের ওয়াশরুমে যেতে হবে, তাই বিছানা থেকে কোনো মতে নেমে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে লাইট অফ করবে এমন সময় দেখে আয়াজ ঘুমিয়ে আছে আর রোদেলা তার কাছে ঘেঁষে শুয়ে আছে। আয়ান উঠে যাওয়ায় রোদেলা আরেকটু কাছে চলে এসেছে আয়াজের। আয়ানের কাছে কেন যেন দৃশ্যটা খুব ভালো লাগলো, তাই আর বিছানায় শুতে গেল না। আয়ান লাইট অফ করে কোনো মতে হাতড়ে ডিভানে শুয়ে পড়লো। কেন জানি ওর অনেক খুশি লাগছে। ভাবতে ভাবতে আবারও ঘুমের দেশে তলিয়ে গেল ছেলেটি। ঘুম থেকে উঠতে আজ আয়াজের একটু দেরি হয়ে গেল। গতকাল অনেক ক্লান্ত থাকায় ইচ্ছে করে জগিংয়ে যায়নি। ঘুম থেকে উঠতে নাকে সুরসুরির মতো টের পেল আয়াজ। শরীরে অদ্ভুত একটা ভারী অথচ তুলার মতো নরম কিছু টের পেল। চোখ মেলে দেখলো নাকে মুখে বড় বড় চুল। চুলের গন্ধে সম্মোহিত হয়ে যাচ্ছে আয়াজ। খুব নরম কিছু যেন আয়াজকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। একটু মাথা তুলে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল আয়াজের। রোদেলা ও কি করে এলো এখানে? রাতে তো আয়ানের সাথে ঘুমিয়েছিল। আর আয়ানই বা কোথায়? ভাবতে ভাবতে রোদেলা নড়ে চড়ে উঠলো, আবার ঘুমিয়েও গেল। আয়াজকে আরো শক্ত করে ধরে বুকে নাক ঘষে ঘষে ঘুমিয়ে গেল। কি অদ্ভুত ভঙ্গিতে ঘুমায় মেয়েটা, ভাবলো আয়াজ। অদ্ভুত অনুভূতি হচ্ছে আয়াজের হৃদয়ে, সব যেন স্বপ্ন মনে হচ্ছে। কি হচ্ছে এসব? যত দূরে যেতে চাচ্ছে ততই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে মেয়েটার সাথে। শরীর অবশ্যই আসছে আয়াজের। নিষিদ্ধ অনুভূতিরা যেন কিছু একটা বলতে চাইছে। মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ চলছে আয়াজের। এর মধ্যে রোদেলা বিড়বিড় করে কি যেন বলছে। আয়াজ শোনার জন্য মাথাটা একটু রোদেলার কাছে নিয়ে আসলো। চিন্তা করো না বাবা, আমি আছি তো। আমি থাকতে তোমার ভয় নেই, ঘুমাও, মা আছি তোমার সাথে। আয়াজ পুরোপুরি বুঝতে পারলো না, তাই আবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। বলছি তো মা আছি। তোমার বুড়ো শয়তান বাপ যাই বলুক, তুমি আমার ছেলে, আমার সোনা বাবা। ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তোমায়। ভাষা ভাষা তবু আয়াজ স্পষ্ট শুনলো রোদেলার কথা। বুকের ভিতর কিছু ধক করে উঠল। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি আজ লাগছে যেন আয়াজের। এমন তো হওয়ার কথা নয়, কিন্তু মনে হচ্ছে আজকে সকালের মতো সকাল ওর জীবনে কখনোই আসেনি। এত আনন্দ, এত প্রশান্তি। হঠাৎ কিছু একটা মনে করে আবারও রাগ উঠে গেল। সাথে আর কি বলো মেয়েটা? বুড়ো শয়তান ভাব? আই মিন সিরিয়াসলি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বুড়ো মনে হয়? ঠিক আছে, রোতলা থেকে না হয় বয়সে অনেক বড়, তাই বলে বুড়ো তো না। মনে মনে ভাবলো আয়াজ। হঠাৎ এসব ভাবতে ভাবতে হাতের বাঁধন আলগা হয়ে গেল আয়াজের। হালকা করে সরিয়ে দিল রোদেলাকে। চোখ এলোমেলো করে খুঁজছে আয়ানকে। বুদ্ধিটা চেয়ে ওই দুষ্টু আয়ানের বুঝতে আর বাকি নেই। চোখ সামনের দিকে তাকাতে দেখলো ডিভানে শুয়ে আছে আয়ান। আয়াজ খুব ভালো করে জানে আয়ান কি চাচ্ছে, কিন্তু আদৌ কি তা পূরণ করা সম্ভব? ওর ছোট বাবাটা জীবনে প্রথম একটা কিছু চাইলো ওর কাছে, কিন্তু আয়াজ যে অপারক তা পূরণ করতে। আয়ান কি ক্ষমা করবে তাকে? বুঝবে তার বাবার অপারকতা? এসব ভাবতে ভাবতেই বিছানা ছেড়ে নামলো আয়াজ। নামার আগে রোদেলার গায়ে চাদরটা টেনে দিল। রোদেলাকে দেখে মনে মনে ভাবলো আয়াজ, ঘুমাক মেয়েটা, ঘুমাক শান্তিতে ও নিষিদ্ধ প্রশান্তি। ওয়াশরুম থেকে একেবারে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে গেল আয়াজ। যাওয়ার আগে একবার রোদেলার দিকে দেখলো কি মনে করে যেন। অফিসে এসে শিহাব মিটিংয়ের ব্যাপারে জানতে আয়াজের কেবিনে প্রবেশ করলো। ইদানিং শিহাবকে দেখে আয়াজের মনে কেমন অদ্ভুত একটা লজ্জা হয়, অপরাধ বোধ জাগছে। শিহাবকে দেখেই আয়াজের কেন যেন রোদেলার ওকে জড়িয়ে শুয়ে থাকা দৃশ্যটা বারবার মনে হচ্ছে। যদিও অবৈধ বা হারাম কোনো সম্পর্ক নয়, বিবাহিত ওরা, তারপরেও কেমন একটা অপরাধ বোধ শিহাবকে দেখে ওর ভিতর জেগে উঠছে। কাকে বুঝাবে এই অনুভূতিগুলো? শিহাবই বা কিভাবে দেখবে? হুঁশ ফিরতেই দীর্ঘশ্বাস ফেললো নীরবে আয়াজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।